রিডিং 22 ক্লাসে জেসনে শেষ করেছি। জেসন এনকোড, জেসন ডিকোড, এই কোড দুইটা ফাংশন ছিল লাস্ট। ওই ক্লাসে ফিল্টার নিয়ে একটু কাজ করেছিলাম, ডেট টাইম নিয়ে বেশ ভালোই কাজ করেছিলাম, ট্রাই কেস নিয়ে কিছু কাজ করেছিলাম। এক্সেপশন চলে এসেছিল এর ভাইয়া মধ্যে। ট্রাইকেস নিয়ে একটু হ্যাঁ বলেন। একটু দেখানো যায় না? ট্রাইকেস নিয়ে একটু, ট্রাইকেস নিয়ে কথা কেটে কেটে আসছে। বলতেছি, ট্রাই এবং ক্যাচ নিয়ে আরেকটু ভালো মতো হুম। একটা আরেকটু বোঝানো যায় কিনা, যে একটু অ্যাডভান্স কিছু দেখানো যায় কিনা। উম, তাহলে তো ইসে ঢুকতে হবে, আপনার কি যেন বলে, প্র্যাকটিক্যালে ঢুকতে হবে তাহলে। এটাকে যখন ওই নাহলে যে কোর্স ডেমো আর করাবেন, জানবে না। ডেমো কিছু ওয়েবসাইট হুম। করাবেন, তখন এটার তো কাজ থাকবে, তাই না? হুম, তখন এটা কাজ থাকবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার কোনো বাদ না। পিএইচপি মডিউল। বড় একটা কতগুলা ফাংশন ছিল সেটা ধরার কথা সম্ভবত, তারপর একটু দেখি। হ্যাঁ, পিএইচপি ফাইল সিস্টেম, এই ফাংশন গুলো আমার দেখা দরকার। একটা ফাইলেই করি, সমস্যা নেই। নতুন একটা ফাইল নিয়ে নিই, যেটার নাম দিয়ে দিই পিএইচপি ফাইল সিস্টেম। তাহলে প্রথমে একটা নতুন কি বলে ফাইল নিই। ডেশ হলো, ডেশ হলো lesson 1 পিএইচপি ফাইল সিস্টেম, মাঝখানে ড্যাশ ড্যাশ দিয়ে দিই। পিএইচপি ফাইল সিস্টেম ডট পিএইচপি দিলাম। আচ্ছা, এখানে পিএইচপি ব্লক নিলাম। নেওয়ার পরে এখানে কি নেওয়া যায়? উম, ওই ফাংশন গুলো একটা একটা করে নিয়ে আসি। প্রথমে বেজ নেমের ইউজটা দেখায়। এই বেজ নেম ফাংশনটা আমি খুব বেশি ইউজ করি। হ্যাঁ, মনে করেন আপনি আপনার ফাইলের নামটা পেতে পারেন, এমন একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে আহ এভাবে নিলাম, মনে করেন পাথ সমান সমান $_সার্ভার PHP_self। এটা হচ্ছে পাথ ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তাহলে আমি এখানে যদি এখন এইটা ইকো করি, প্রথমে আপনাদের বোঝানোর জন্য পাথে কি আছে সেটা ইকো করতে চাচ্ছি। চলুন তাহলে এই ফাইলটা এবার রান করে দেখি যে কি দেখে পাথে। তাহলে প্রথমে আমি লোকাল হোস্টে যাই। লোকাল হোস্ট করবেন বিডি 282, ওকে। দেশ হলো পিএইচপি ফাইল সিস্টেম। দেখেন, ওয়েবসাইটের প্রায় পার্টটুকু বলে দিয়েছে। এখান থেকে শুরু করে কোডম্যান বিডি 282 থেকে শুরু করে লোকাল হোস্ট আমার ডোমেইন, বাকি যে ঠিকানাটা পুরাটা বলে দিয়েছে। এইখান থেকে শুধু আমার ফাইলের নামটা দরকার, মানে বেজ নেমটা দরকার। সেক্ষেত্রে আমি যে এই যে বেজ নেম ফাংশনটা, এটা এখানে ইউজ করে দেখাই। হ্যাঁ, তাহলে সরাসরি ইকো না করে আমি এবার একটা নতুন ভেরিয়েবল নিলাম ফাইল, যার মধ্যে আমি হচ্ছে বেজ নেম ফাংশনটা ইউজ করেছি। কেন ইউজ করেছি? যাতে এই
পাথটা, হ্যাঁ, এই বেস নেমের মধ্যে একটু প্রসেস হয়ে তারপর ফাইল নামে ভেরিয়েবলের মধ্যে খেলে। তো আগের বার আমাদের মনে আছে যে যখন আমরা পাথ ইকো করেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমাকে প্রায় লোকাল হোস্ট বাদে বাকি ঠিকানাটুকু দিয়ে দিয়েছে। এখন আমি ইকো করছি কাকে? ফাইলকে, সাথে এক লাইন ব্রেক দিয়ে দিলাম, এটা না দিলেও চলে আপাতত, তারপরে দিয়ে দিলাম। এই যে এখানে আগের কোডটা দেখাচ্ছে এই মুহূর্তে, তাই না? কোড মেমরি যেটা আগে ছিল, যেটা আমি পার্থক্য করেছিলাম। এখন আমার এটা যদি আমি ইন্টার দিই, তাহলে দেখেন শুধু ফাইলের নামটা আসছে। তাহলে বেজ নেম আমাকে কি করছে? বেজ নেমটা আমাকে ফাইলের যে ঠিকানাটা সেইটা আহ দিচ্ছে সোজা বাংলায়। তাহলে প্রথম ফাংশনটা আমরা শিখলাম, যেটার নাম হচ্ছে বেজ নেম। এটা হচ্ছে আচ্ছা আসিফ ভাই ইউআরএল থেকে, এখানে যেমন, হ্যাঁ বলেন। হ্যালো। আচ্ছা আসিফ ভাই হ্যাঁ এখানে বলেন। সেলফ মানেটা কি বুঝাইছে? কোনখানে? এই যে সেলফ, পিএইচপি সেলফ। পিএইচপি নিজের ঠিকানাটা বোঝাচ্ছে। ডলার আন্ডারস্কোর সার্ভারটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটার ভিতরে অনেক কিছু পাস করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে পিএইচপি আন্ডারস্কোর সেলফ। এইটা যদি আমি পাস করি, ও আমাকে এই ফাইলের ঠিকানাটুকু দিবে, যে এইটুকু থেকে লোকাল হোস্টের পরে এইটুকু দিবে। পিএইচপি সেলফ মানে এটা কোথায় আছে, পিএইচপি ফাইলটা কোথায় আছে, সার্ভারের কোথায় আছে, এটা মিন করছে। আচ্ছা ওকে। ডলার আন্ডারস্কোর সার্ভার কিন্তু করে আসছি আগে, একটু দেখে নিন যদি সম্ভব হয় যে ও করেছিল, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু হুট করে ডলার আন্ডারস্কোর সার্ভার যে দিয়েছে এরকম কোনো কথা নেই। ফাইল সিস্টেম গুলো, এই যে ডলার আন্ডারস্কোর সার্ভার ছিল, ওই যে গ্লোবাল শিখছিলাম ডলার আন্ডারস্কোর সার্ভার, তারপর রিকোয়েস্ট পোস্ট দেখতে গিয়ে তো ফর্মে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো ডলার করছি আন্ডারস্কোর, আমরা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সার্ভার এটা তো করা হয়েছে। আচ্ছা, তো আচ্ছা ওকে, ডলার আগান, আন্ডারস্কোর সমস্যা সার্ভার নেই। দিয়ে ফাইলের নামটা নিয়ে আমি এটা ফাইলের মধ্যে রেখেছি। দেন হচ্ছে বেস নেম ফাংশনের ভিতরে শুধু ডলার আন্ডারস্কোর সার্ভার দিয়ে আমি শুধু ঠিকানাটা নিছি, পুরা পাথটা ফাইলের নাম সহ দিছি। সেখান থেকে কাটছাট করে শুধু ফাইলের নামটা কি সেটা আমি বেস নেম ফাংশনের মাধ্যমে নিয়েছি। এটা হচ্ছে বেস নেম ফাংশনের বৈশিষ্ট্য। ডিরেক্টরি নেম, চলেন দেখে এই ফাংশনটা দেখি। এই যে আবার পাথ নিচে, পাথ তো এটা আছে, সমস্যা নেই। ডিরেক্টরি নেম এটা নিচে, তাহলে আমার এখানে পাথটা বারবার নেওয়ার দরকার আছে? ও তো পাথ নিচেই, উপরে পাথ নিয়েছে না? আচ্ছা, তাহলে ডিরেক্ট ডিআইআর নেম এই ফাংশনটার ভিতরে আমি পাথটাকে পাস করে দিছি। এবার জিনিসটাকে ইকো করে দিই, দেখেন ও আমাকে কি দিচ্ছে। শুধু কোডম্যান বিডি 282 দিচ্ছে, কারণ কি আমার ডোমেইন কোনটা, লোকাল হোস্ট, স্ল্যাশ দিয়ে আমার ডিরেক্টরি কি, কোডম্যান বিডি 282, তার ভেতরে তো এই ফাইলটা আছে, তাই না? এর জন্য আমাকে কোন ডিরেক্টরি বা কোন ফোল্ডার আছে, ডিরেক্টরি নেম, এটা যদি আমার বের করার প্রয়োজন হয়, তখন ডিআইআর নেম এটা আমি ইউজ করবো। এটা আমার রিয়েল লাইফে তেমন একটা লাগে নাই। তারপরে যেহেতু আছে পিএইচপি তে, জেনে রাখেন। কপি, এটা হেভি জিনিস, এটা ফাইল কপি করে ফেলা। দেখলাম কি, কপি। আচ্ছা, এইটা যদি আমি রান করে দিই, তাহলে কি হবে জানেন? ডে 15 lesson 1 ট্রাই ক্যাচ ফাইনালি, এটা একটা কপি তৈরি হবে, হ্যাঁ। দেখি তো তৈরি হয় কিনা। হিট করলাম, কোনো কিছু বলছে, বলে না। ভিএস কোডে আসি, এই যে দেখেছেন একই নামে দুইটা ফাইল, একটা কপি আর একটা হচ্ছে নর্মাল ফাইলটা। তার নর্মাল ফাইলটার কপি ফাইল তৈরি করেছে, এই যে সেম জিনিস, কপি ফাইল তৈরি করেছে কে? এই যে এই কপি ফাংশনটার মাধ্যমে। তাহলে আপনার যদি একটা ফাইল কপি করে একটা ডুপ্লিকেট তৈরি করা লাগে কখনো, তাহলে আপনি সেখানে কপি ফাংশনটা ইউজ করবেন। ফাইল, এটার ভিতরে অনেক কিছু আছে, দেখি একটু। ফাইল,
প্রি ট্যাগের মধ্যে এই যে আমি হচ্ছে ফাইলটাকে দিয়ে দিচ্ছি। এখন দেখেন ডে 15 মধ্যে যা যা আছে সেগুলো অ্যারের মতো হয়ে যাবে। একটু রান করে দেখি। এই যে ট্রাই 0 নম্বর লাইনে, 1 নম্বর 2 নম্বর লাইনে কি, 1 নম্বর লাইনে স্পেস নাকি, 3 নম্বর লাইনে থ্রো নিয়ে, 4 নম্বর লাইনে 0 1, কই 1 তো পাইলাম না, যাই হোক তো 1 হয়তো স্পেস বুঝাচ্ছে বা কিছু, 2 3 4 5 6 7 8, একটা নাম্বার পেজে আমাকে এরকম অ্যারে আকারে টোটাল ফাইলের যে কোডটা লাইন নাম্বার 15 সেটা দিয়ে দিচ্ছে। তো এইটাই হচ্ছে কি আমার ফাইল ফাংশনের কাজ। এবার ফাইল এক্সিস্ট ফাংশন দেখেই বুঝতে পারতেছেন এটার কাজ হচ্ছে ফাইলটা এক্সিস্ট করতেছে নাকি করে না, ও ফাইলটা বাস্তবে আছে নাকি নাই। হুম। যদি ফাইল এক্সিস্ট করে তাহলে বলা হচ্ছে ভাই ফাইলটা এক্সিস্ট করতেছে, নয়তো ফাইলটা এক্সিস্ট করছে না। লাস্টে একটা কি দিয়ে দিলাম, ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। এই কি বলতেছে, ফাইল এক্সিস্ট কেন বলতেছে, কারণ হচ্ছে কি এই ফাইলটা আসলেও আছে। আর এখানে যদি ফাইনালি দিয়ে দিলাম, ওয়াই দিয়ে দিলাম কতগুলো, এখন যদি আমি হিট করি কি বলছে, ফাইল ডাজ নট এক্সিস্ট। তাহলে আমাকে এই যে সঠিকভাবে নাম দিতে হবে যাতে ফাইল এক্সিস্ট দেখে। আচ্ছা, ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। তার মানে আমি পরের ফাংশনে দিতে পারি ফাইল গেট কন্টেন্ট, ফাইলের কন্টেন্ট গুলা নাও। ইসের মতো হয়ে গেল, নর্মাল ফাইলের মতো হয়ে গেল, তাই না? না, এটা ইয়া করে, দেখেন এখন যদি আমি দিই এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে। ডে 15 ট্রাই কেস, ফাইনালি ব্লক ইজ এক্সিকিউট, এরকম কিছু আসছে। ফাইলের জায়গায় আইল গেট কন্টেন্টস লিখছে, আরে ফাইল গেট কন্টেন্টস দিয়ে দিই। এটার মাধ্যমে এটা নিল, নেওয়ার পরে এই 15 নম্বর ফাইল থেকে কি আসছে, ফাইল এক্সিস্টের পরে, ফাইল এক্সিস্টের পরে মানে গেট মেসেজ ফাইনালি এরকম কিছু আসছে। ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউট ইকো, এন্ড টোটাল জিনিসটা কি টেক্সট আকারে চলে আসছে, কিন্তু আমি যদি 15 নম্বর লাইনে যাই, 15 এইগুলো আসছে তাই না, গেট মেসেজ এই ফাংশনটা আসছে। গেট মেসেজ ফাইনালি এই পর্যন্ত আসছে, বাকিগুলা কেন আসে না, এই পাপটা কি করেছি। আসে এআই এর কাছে যে
one of the common reasons the browser could not interpret part of content as HTML, not displaying it, especially if the file has a text or script block. এই যে হচ্ছে this step is showing full code. Wrap HTML special charge file get content এইভাবে সে প্রিন্ট করতে বলছে। হ্যাঁ, ওটা কন্টেন্ট হবে, এটা কি হবে, ফাইল হবে। এইবার পুরাটা আসছে। আগের তো HTML ব্লক আকারে সহ্য করতে বুঝতে পারছি, শো করতে পারতেছিল না। HTML চার্জ করে প্রি ট্যাগের মাধ্যমে জিনিসটাকে সুন্দর করে দেখাই দিলাম যে ওই ফাইলে যা কোড আছে সব কয়টা এরকম হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটা জিনিস ক্লিয়ার হইলো যে আমার এফ গেট কন্টেন্টস ফাইল গেট কন্টেন্টস এটা ফাইলে সব কন্টেন্ট নিয়ে আসে, কিন্তু তার ভিতরে যে HTML আবার সঠিকভাবে দেখাইতে পারে না স্ক্রিপ্ট ট্যাগের জিনিসপত্র, জাভা স্ক্রিপ্টের সাথে হয়তো মিলে যায় বা কোনো একটা কনফ্লিক্ট করে, যেটা এআই বললো। যার কারণে আমি কি করেছি, জিনিসটাকে HTML স্পেশাল চার্জ করে প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিছি, সুন্দর হয়ে গেছে জিনিসটা। ফাইল পুট কন্টেন্ট সেটা একটু দেখি। তাহলে গেট কন্টেন্ট যদি ফাইলের কন্টেন্ট গুলো নেয়, পুট কন্টেন্টস হচ্ছে গিয়ে নতুন কন্টেন্ট দিয়ে দিবে। ইকো দিব কি ফাইল, দেখি কি দেয়। 11 ক্যারেক্টার আসছে, তার মানে 15 নাম্বার ঘরটা চেঞ্জ হয়ে গেছে। আই হায়, হয়েছে না হয়নি তো। হ্যালো ওয়ার্ল্ড আসছে কোথাও, কপি, এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে কোথাও, আসেনি। আই হায়, চেঞ্জ হয়ে গেছে সব, এখন হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, কেমন লাগে। একটু রিলোড মারি তো। ও, কপিটা চেঞ্জ হয়েছে, এটা ঠিক আছে, দেখি তো কপিটা চেঞ্জ করছি কিনা। ট্রাই কেস ফাইনালি। কপিটা কেন চেঞ্জ হলো, আচ্ছা যাই হোক। এখন আবার আসছে, আসার পর মানে আবার গেছে, যাওয়ার পর কপিটা চেঞ্জ হয় কিন্তু মরার এটা চেঞ্জ হয় না। ও, এটাও চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এর আগেরটাই নিয়ে আসি। তাহলে আমি জিনিসটা চেঞ্জ করতে অ্যাকচুয়ালি চাচ্ছি না, হ্যাঁ। একটা কাজ করি, যা করতেছি সব কপিতে করে দিই, হ্যাঁ। যে আমার এটা আসবে কপি থেকে, এটা আসবে কি, কপি,
কপি এখানে চেঞ্জ করে দিলাম, কপি চেঞ্জ করে দেওয়ার পর ফাইল সাইজ, আচ্ছা আসেন দেখি ফাইল সাইজ এই ফাংশনটার মাধ্যমে আমি ফাইলের সাইজ পাই কিনা। তো ফাইল সাইজ নামে একটা ফাংশন নিলাম, তারপরে বললাম ফাইল নামে ভেরিয়েবল নাও, ঠিক আছে, এটা সাইজটা নাও, ইকো করো ফাইল। এইবার হচ্ছে আউটপুটে আসি, রিলোড দিই, সব আসছে। এসে 2 বার 11 আসছে। কেন 2 বার 11 আসছে? কারণ ওই ফাইলের পরেও আমার ব্রেক ট্যাগ নেই। এই ফাইলের পরে আপাতত দিয়ে দিই, না দিলেও চলতো, আপাতত পরে দেওয়া লাগতো, যাই হোক পরে যেহেতু দেওয়া লাগবে আমি দিয়ে দিই। এই যে এখন ফাইল সাইজ চলে আসছে দুইটা। ফাইল টাইপ, ফাইলের টাইপটা কি চলুন বাই করি। আচ্ছা, ফাইল টাইপের মধ্যে আমার ওই যে কপি করা ফাইলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি এটা রান করি, আমার লাস্টে কি বলতেছে, এটা ফাইল টাইপ কি ফাইল। আর আমি যদি এখানে এরকম কিছু দিয়ে দিই, এখানে যদি হিট করি তাহলে ফাইল টাইপ এরর দিচ্ছে, তাহলে আমি এটাই দিয়ে দিই। ভাইয়া এখানে 37 নম্বর লাইনে ফাইল সাইজ যেটা বুঝেছে যে 11 আসছে দেখলাম যে, এটা কি মানে ফাইলটা যে কত এমবি বা কেবি ওটা বোঝাচ্ছে নাকি? না না, 11 ক্যারেক্টার এরকম বোঝাচ্ছে নাকি? না না, ওখানে আউটপুট যেখানে 11 আসছিল, ওই যে 37 বলছি, 37 নম্বর কলম, ফাইল সাইজ। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, এটা 11টা ক্যারেক্টার তো, এর জন্য ইয়ে আসতেছে, 11 আসতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 11টা, আচ্ছা আচ্ছা। ওয়ার্ড কাউন্ট করতেছে নাকি? হম, ক্যারেক্টার কাউন্ট করতেছে আর কি। ওকে। ইস যে ফাইল টাইপ হচ্ছে এটার ফাইলটা যেটা আছে এটার টাইপটা সত্য নাকি মিথ্যা, এখানে কিছু বলছে যে ফাইল টাইপ, এটা কোনো ফাইল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে দিই। এটা কই গেল রে ভাই, কন্ট্রোল ভাই। এখন যদি এটা রিলোড দিই আমার রিলোডটা চলে যাবে। ওকে ফাইল, এরপরে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইস ডিরেক্টরি। যদি ডিরেক্টরি খুঁজে পাও তাহলে ওকে, যদি ডিরেক্টরি না পাও তাহলে বলা হচ্ছে ইট ইস নট আ ডিরেক্টরি। লাস্টে কি করে দাও, একটা ব্রেক ট্যাগ দিয়ে দাও। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখি এখানে আমাকে কি বলছে লাস্টে, ইট ইজ নট আ ডিরেক্টরি। তার মানে এর ভিতরে কোনো ফাইল যদি পাস করা হয় ইস ডিরেক্টরির মধ্যে, ও হয় সত্য রিটার্ন করবে, না হয় মিথ্যা রিটার্ন করবে। যদি এটা আসলেও একটা ডিরেক্টরি হয় তাহলে বলবে হ্যাঁ এটা ডিরেক্টরি, আর যদি এটা ফাইল হয় তাহলে বলবে কি এটা ডিরেক্টরি না। এরকম একটা কাজ করলাম। ইজ ডিরেক্টরির মতোই কি আছে, ইজ ফাইল আছে। ইজ ফাইলের কাজও সেম, যদি ফাইল হয় তাহলে বলবে এটা ফাইল, নয়তো কি বলবে ইট ইজ নট আ ফাইল। তাহলে যদি এখন আমি রান করে দেখি তাহলে দেখবো ইট ইজ আ ফাইল, তার মানে এটা একটা ফাইল। তাহলে আসেন লিঙ্ক, যোগাযোগ স্থাপন করে, যে কপির মতো কিছুটা, হ্যাঁ। আর এটা অবশ্য এক ফাইলে চেঞ্জ হলে আরেক ফাইলে চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে লিঙ্ক যুক্ত করে আর কি। আচ্ছা, তাহলে একটা নতুন ফাইল হবে, দেখি এটা হয় কিনা। নিচে কিছু ইয়া দিছে, ওয়ান দিছে। ওয়ান কেন দিছে? তার মানে জিনিসটা সত্য তৈরি হয়েছে। তার মানে এখানে একটা লিঙ্ক, একটা ফাইল কোড তৈরি হয়েছে। হ্যাঁ, লিঙ্কও চলে আসছে কোথা থেকে, কপি থেকে। তাহলে কপির একটা লিঙ্ক মানে কি, কপিতে কোনো চেঞ্জ হলে লিঙ্কেও চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু, হ্যাঁ। তাহলে ওই যে কপির মতোই, যে একটা সাথে আরেকটা ফাইলের নাম, এটা কপি, এটা অ্যাকচুয়ালি ফাইলের নাম কি কপি, এটা কি বেরিয়েছে, কপি লিঙ্ক বেরিয়েছে। তার মানে এই কপির সাথে আরেকটা কপি, এটারই একটা কপি ফাইল বের হয়েছে, যেটার সাথে এটা যোগাযোগ আছে। আনলিঙ্ক, মুছে ফেলা। চল আনলিঙ্ক করি, দুইটা ফাইল আনলিঙ্ক করি।
আনলিঙ্ক, আরেকটা ডিরেক্টরি ফাইল, এটা অবশ্য ওয়ান দিবে। কি দিচ্ছে? ওয়ার্নিং, লিঙ্ক ফাইল এক্সিস্ট অনলাইন 60। তাহলে আনলিঙ্কটা আমাকে ডিলিট করতে দিচ্ছে না, কারণ লিঙ্কটা এক্সিস্ট করতেছে। তাহলে এইটা এখন আমি এখানে দিয়ে দিই, ওয়ান রিটার্ন করেছে, তার মানে কাজ হয়েছে। তার মানে কপি ফাইলটা ডিলিট হয়ে গেছে। কপি ফাইলটা ডিলিট হলে আপনার ইয়াটাও ডিলিট হওয়ার দরকার। বুঝছে? ফাইল এক্সিস্ট ইন অনলাইন 60। দুইটাই ডিলিট করে দিচ্ছি। হুম, দুইটাই ডিলিট করা হয়ে গেছে। একবার দিলে এরর দেয়, আরেকবার দিলে এরর দেয় না নাকি? না, ঠিক আছে, পারফেক্ট। এবং এখান দিয়ে ইয়াটাও মুছে ফেলাইছে, কি বলে, ট্রাই কেচের যে আমার কপি বের হয়েছিল, লিঙ্ক বের হয়েছে, কপি লিঙ্ক সবই মুছে ফেলেছি আনলিঙ্ক দিয়ে। তার মানে দুইটা ফাংশন দিয়ে দিচ্ছি। এম কে ডিআইআর মানে ডিরেক্টরি তৈরি করা, হ্যাঁ, এবং ইউজ করছিলাম। যাই হোক, আপলোড নামে ফোল্ডার আছে, এই যে আপলোড নামে ফোল্ডার পিএইচপি দিয়ে তৈরি করা যায়, যে কোনো ডিরেক্টরি না থাকলে তুমি এম কে ডিআইআর দিয়ে এটাকে তৈরি করে ফেলাও। ঠিক আছে, নট এম কে ডিআইআর। যদি মাই ডিআইআর নামে কোনো ডিরেক্টরি না থাকে, তাহলে নতুন একটা এনকে মানে কি মেক ডিরেক্টরি, নতুন একটা ডিরেক্টরি তৈরি করে যার নাম মাই ডিরেক্টরি। এখানে মাই ডিরেক্টরি নামে কিছু নেই। আমি যখন এখানে জিনিসটাকে রিলোড দিচ্ছি, তখন কি দেখতে পেলাম জানেন? রেস কোডে এসে দেখতে পেলাম না মাই ডিরেক্টরি নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছে। কারণ আমি এখানে যে 70 নম্বর লাইনে বলেছি যে আগে তুমি চেক করে দেখো মাই ডিরেক্টরি নামে কোনো ফোল্ডার আছে নাকি। যদি না থাকে, তখন এই কাজটা করো। কি কাজ করো? নতুন ফোল্ডার মাই ডিআইআর নামে তৈরি করো। তো মাই ডিআইআর নামে আগে ফোল্ডার পাই না, তখন তৈরি করছে। একবার তৈরি করার পরে যখন আবার এই ফাইলটা আপনি রিলোড দিবেন বা পুনরায় রান হবে, তখন তো সে দেখবে মাই ডিআইআর নামে অলরেডি একটা ফোল্ডার আছে। তখন আর সে যে mkdir এই কোডটা রান করবে না। রিমুভ ডিআইআর তার মানে রিমুভ করে দাও। অবশ্যই রিমুভ করে দিই। যদি এমকে ডিরেক্টরি থাকে, তাহলে সেটাকে রিমুভ করে দাও। তাহলে হচ্ছে কি, আমি এখানে একটা রিলোড মারি, কোন লাভ হয়েছে? হ্যাঁ, একটু আগে একটা ফোল্ডার আসছিল, সেটা দিলাম রিলোড, এসে আবার চলে যাচ্ছে।
যেটার নাম হচ্ছে মাই ডিয়ার। 59 নম্বর লাইনে সেটা তৈরি হচ্ছে, 75 নম্বর লাইনে সেটা, 70 নম্বর লাইনে তৈরি হচ্ছে ডিরেক্টরি যার নাম হচ্ছে মাইডির। 75 নম্বর লাইনে আবার সে মাইডিকে খুঁজে পাচ্ছে এবং সে সেটা সেখান থেকে রিমুভ করে দিচ্ছে। তার মানে আমি পিএইচপি দিয়ে ফোল্ডার তৈরি করতে পারি, আবার পিএইচপি দিয়ে ফোল্ডার ডিলিট করে দিতে পারি। মুভ আপলোডেড ফাইল এটা তো ইউজ করেছি, এইটা নিয়ে আলাদা সময় নষ্ট করতে চাচ্ছি না। মুভ আপলোডেড ফাইল যদি দিই তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার এক জায়গার ফাইল আরেক জায়গায় নিয়ে নেবে। থাক, এটা চাচ্ছি না। এটা আমি ইসে করেছি, হচ্ছে ফাইল আপলোডে করেছি। মুভ আপলোডেড ফাইল, আপনি ইউজার যখন কোনো ফাইল আপলোড করবে সেই ফাইলটা নিয়ে আপনি আপনার পছন্দ মতো ফোল্ডারে মুভ করিয়ে রাখতে পারবেন। এটাই হচ্ছে মুভ আপলোডেড ফাইলের একটি কাজ, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পাথ ইনফো এটা মাঝে মধ্যে ইউজ হয়, এটা একটু দেখি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি পাথ ইনফো এর মাঝে বলে যে হচ্ছে ভাই এটা না, বেস নেম PASC, মানে আমি বেস নেম ডলার আন্ডারস্কোর সাভোয়া PHP আন্ডারস্কোর সেলফ। ওকে, ফাইলটা প্রিন্টার করে আমাকে দেখতে বলছে, ঠিক আছে দেখি। এই যে একটা পাথ ইনফোর মধ্যে আমাকে কতগুলা দিচ্ছে, ডিরেক্টরি নেম, বেস নেম, ডিরেক্টরি নেম যদিও পাই নাই। আচ্ছা, ডিরেক্টরি নেমটা আমি এগুলো বেস নেমটা বাদ দিয়ে দিই। তাহলে আমরা জানি কি বেস নেম ছাড়া যদি এটাকে কল করি তাহলে অনেক কিছু হবে। বেস নেম ছাড়া কল করলাম, এই যে ডিরেক্টরি নেম কি, কোরবানবেরি, এই যে কোরবানবেরি 282। বেস নেম তার মানে ফাইলের নাম কি এটা, তারপর হচ্ছে কি এক্সটেনশন পেয়ে গেছে, ফাইলের এক্সটেনশনটা কি, যে ডট পিএইচপি, এবং হচ্ছে ফাইলের পুরো নামটা আলাদা করে পেয়ে যাচ্ছি। এটা কার কাজ? এটা হচ্ছে যে আপনার পাথ ইনফো, এই ফাংশনের কাজ। পাথ ইনফো একটা ফাংশন যার ভিতরে 4টা অপশন আছে, যেটা অপশন আপনার লাগবে আপনি সেটা ইউজ করতে পারবেন। এই তো ফাংশন গুলো। ঠিক আছে, আপনারা একটু দেখেন ওয়েবসাইটে ঢুকে ফাংশন গুলা, আর আমার এই কোড গুলা দেখে মনে করতে পারেন কিনা একটু দেখেন। আমি একটু সময় নিচ্ছি, আমি 2-1 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, আপনারা একটু রিভাইজ করে নেন এই সুযোগে। এগুলা ইজি, সমস্যা নাই। ইজি কনসেপ্ট সবগুলা। কাজী শাবাব ভাইয়ের কি অবস্থা ভাই, কেমন আছেন? তুহিন ভাই, কামাল ভাই, কেমন চলতেছে আপনাদের? আনমিউট হন, সমস্যা নেই তো। শাবাব ভাই, মানে এদিকে দিয়ে গেলে আপনার কোনো প্রশ্ন থাকলে আছে, সবসময় চুপচাপ থাকেন।
আপনারা সবাই কি ফাংশন গুলো বুঝছেন? হ্যালো ভাই। এই তো বা চলতেছে ভাই, আপনাদের কি অবস্থা? কেমন প্র্যাকটিস করতেছেন, কেমন আগাচ্ছেন? কতটুকু অগ্রতি, কতটুকু অবনতি? হ্যালো ইমরান ভাই। ভাই। ফাংশন গুলো কি বুঝতে পারছেন? কোনগুলা? এই যে যেইগুলা আসিফ ভাই এখন করাইছে। অনেস্টলি বলতে গেলে 50%, বাকি 50% কভার করা করবো, সমস্যা নেই। না, এখন যদি মানে আবার যদি বুঝাতে বলি তাতে কি আপনাদের সমস্যা হবে? আমি আপনাদের সবার সাথে সবসময় একমত ছিলাম, দ্বিমত কখনো পোষণ করি না, কেন জানেন? কারণ এগুলো টিচারদের কাছ থেকে যতটুকু আদায় করতে পারবেন তত ভালো। তা ঠিক আছে, যদি আসিফ ভাই আমার আবার মনে আসে হয়। তাকে বলবো আবার এগিন বুঝাতে। ঠিক আছে, যেহেতু আজকে আর কোনো নতুন টপিক না, যেহেতু আমাদের ওই যে এই ফাংশনটা, এই সেকশনটা টোটাল আজকে ক্লোজ, খেয়াল করছেন বিষয়টা? জি। এটা বলেন যে বলে এগুলোর মধ্যে কিছু অ্যাডভান্স দেখান। ডাইরেক্ট বলে ফেললে হয়তো হয়তো মন খারাপ হইতে পারে, স্বাভাবিক। বলবো যে যেগুলো দেখাইছেন এগুলোতে টুকটাক ছোট করে একটা এক্সাম্পল দিয়ে দিয়ে যদি অ্যাডভান্স কিছু থাকে এটা দেখেন, তাহলে হয়তো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কামাল ভাই, কি অবস্থা? আপনি তো জব নিয়ে অনেক বিজি। এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি। এগুলো প্রেশার না না মানে না কন্ট্রোল না করতে পারে না, দুবাই থেকে চলে আসছি, বুঝছেন, লাথি মেরে চলে আসছি। কতটুকু কন্ট্রোল করবো ভাই? আপনি তো পারতেছেন কিভাবে আমি জানি না। সময় লাগবে ভাই, 6 মাসে কিছু হবে না বুঝছেন। ভাই আমি অনেস্টলি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 বছর মিনিমাম সময় নিচ্ছি হাতে, 2 বছর শুধু, আমি এই 2 বছর শুধু স্কিল ডেভেলপ করবো। আমি আমার মতো, কথা বুঝেন না? আসলাম 2-3 মাস কোর্স করলাম, যে তাবিজ বিক্রেতাদের মতো তাদের কাছ থেকে কোর্স নিয়ে পরে 2-3 মাস পর ইনকাম করে ফেলবো, তখন শিখা হবে না ক্যারিয়ারের অংশ। পরে বলবো যে ফ্রিল্যান্সিং ভালো না, কিন্তু আসলে ফ্রিল্যান্সিং লাইফ টাইম স্টে করতে হলে বা আপনাকে ভালো কিছু করতে হলে আপনাকে টাইম এবং পারফেক্ট প্র্যাকটিস ইনভেস্ট করতে হবে, এই দুইটা। ইনকামের চিন্তা ইনকাম বিশেষ করে বলা যায় টোটালি না, বুঝতে নেই। হ্যাঁ। ইনকাম বলা যায় না কবে হয় ভাই, তবে শিখতে হবে ভালো। সেটাই সেটাই, বুঝছেন? কারণ ওই যে বললাম না, এখন এআই এর যুগ তো, যদি আপনি এআই এর সাথে তাল মিলিয়ে নিজেকে যদি আপনি স্ট্যান্ড বাই না রাখতে পারেন তাহলে শেষ, তো বুঝেন না? তবে লারাবেলটা ভালো করে শিখতে পারলে লাভ আছে, ভবিষ্যৎ ভালো। আর হুম হচ্ছে হুম। শফি ভাই, সবই ভাই আমি জানি, সবই আমি মাল্টিপল স্কিল আছে। ওই সব। যখন আপনার ওয়ার্ড, ইমরান ভাই এখন যেমন ওয়ার্ড প্রেস রাজত্ব করতে আছে না, হ্যাঁ হ্যাঁ 100টা সাইডের ভিতরে আপনার ওয়ার্ড প্রেস, হ্যাঁ। আজ আমি থেকে 5 বছর পর আপনার শপিফাই সবাই ইনভলভ হবে ভিডিও আর কি, তখন ওয়ার্ড কালকে প্রেসে বেল থাকবো না খুব। কা- গতকালকের কথা বলতেছি, আলিসান ভাই একটা ভিডিও দেখলাম, উনি একটা ভিডিওতে দেখাচ্ছে একদম লেটেস্ট ভার্সন, 2 দিন আগের ভিডিও। উনি হোস্টিং জার থেকে একটা যে কি একটা আপনার হোস্টিং জার থেকে ডোমেন নেওয়ার সময় ওখানে যেটা দেখলো, একদম ওয়েবসাইট ক্রিয়েট করা, 2 মিনিটে ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। আপনি প্রম্পট দিয়ে দিচ্ছেন, আপনাকে একদম মোবাইল রেসপন্সিভ 2 মিনিটের ভিতরে ওয়েবসাইট দিয়ে দিছে। আল্লাহ! দেখেন দুনিয়া কত হোস্টিং কি। এর হম হম, হোস্টিং এর। হোস্টিং এর তো ভালোই, আমি এটা ইউজ করি, হোস্টিং এর 100 জিবি বুঝছেন, হম হম। ভালোই দেখলাম। না, ওখানে আপনি যদি, হ্যাঁ, ওখানে আপনি যদি এখন নিউ মানে ডোমেন হোস্টিং পারচেস করেন, আপনি একদম ফ্রিতে পোর্টফোলিও, আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বা আপনার বিজনেস ক্যাটাগরি রিলেটেড যে কোনো ওয়েবসাইট আপনি একদম ইজিলি মোবাইল ফ্রেন্ডলি, মানে 2 মিনিটও লাগান, আপনি জাস্ট ওই যে ওখানকার যে ইয়ে করছে আর কি, এর মধ্যে আপনি যে আপনার ফর্মটা দিয়ে দিয়ে দিলে আপনাকে 1-1.5-2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে দেখবেন একদম টোটাল আপনার মন মতো, আর তাও আবার রেসপন্সিভ দিয়ে বুঝছি, দিচ্ছে। রেডিমেড বানানো আছে তো ওইগুলো দিয়ে দেয় আর কি, হ্যাঁ রেডিমেড টেমপ্লেট একদম বানানো। পারফেক্টলি কি পারে? হ্যাঁ ভাই পারে, কালকে আমি ভিডিওটা করে দেখছি। একদম। হ্যাঁ। কোন এআই? এটা একদম ওই যে হোস্টিং এর ভিতরে, ওটার এই একদম মানে ভিতরে সার্ভিস আপনার। হোস্টিং যার আপনি যখন ডোমিনেশন পারচেস করবেন তখন আপনি এটা পাবেন। কালকে এটা আমি আলী হোসেন ভাই ভিডিওটা দেখলাম, কালকে উনি যে 2 দিন আগে ভিডিওটা বানাইছিল, 18 মিনিটের একটা হুম। ভিডিও বানাইছে আলী হোসেন ভাই, দেখবেন। ওটাতে উনি নিজে করেই দেখাইছে, ওয়েবসাইট উনি নিজে বানিয়ে দেখাইছে, 2 মিনিটও লাগে একদম না কি জাস্ট। প্রোগ্রামিং করে দিবে? প্রোগ্রামিং পিছনের? না না, অতটুকু না। আচ্ছা।
হুম। আচ্ছা, এই ফাংশন গুলো একটু বলে দিই কোনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ? ভাই একটু অ্যাডভান্স লেভেলে কিছু দেখান এগুলোর মধ্যে, কেমন, যেহেতু আজকে আমাদের সময় আছে আর তো কোনো। নিচে ভাইয়া, এখানে একটু নিচে নামেন, সরি। এই যে হুম। 41 তো আমরা বুঝছি, মেবি 41, 41 তাহলে এর নিচের তিন চারটা একটু দেখাবেন। 41 নাম্বারটা ওকে। আচ্ছা, দেখাবো, হুম। অবশ্যই দেখাবো। আচ্ছা, এটা একটু দেখেন, হচ্ছে কি আপনার যে বেস নেম ফাংশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? আহ, হুম। যেগুলো আমি খুব বেশি ইউজ করি, এগুলো মাথায় রেখেন। ইজ ডিরেক্টরি মাঝে মধ্যে ইউজ করি। আনলিঙ্কটা প্রচুর ইউজ হয়, বুঝতেই পারছেন, ফাইল ডিলিট করতে ইউজ হয়, হ্যাঁ? MKDIR, এটা ইউজ হয়। ফাইল, যে মুভ আপলোডেড ফাইল, এটা তো ইউজ হয়। পাথ ইনফো, এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন নিতে খুব হেল্প করে, হ্যাঁ? পাথ ইনফো। এই কয়টা যে কয়টা বললাম এই মাত্র, একটু মনোযোগ দিয়ে অ্যাটলিস্ট এই কয়টা মনে রেখেন, হ্যাঁ? 40 নাম্বার রিপিট করার দরকার নেই। অ্যাপ্লিকেশন স্ট্রাকচার গাইডলাইন, অ্যাপ্লিকেশন স্কেলেটন, দুইটা সেম কথা। রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন স্ট্রাকচার গাইডলাইন মানে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা কিরকম হইতে পারে, হ্যাঁ? ক্লিক করলাম, কি হলো এটা? কই নিয়ে গেল, কেন নিয়ে গেল? দেখে যাই। আরে না। অ্যাপ্লিকেশন মানে কি? আপনার ওয়েব পেজটা একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন, বা ওয়েব পেজ আপনি প্রোগ্রামিং করলেন। তো সেটা কিরকম হইতে পারে? স্ট্রাকচার গাইডলাইন মানে কিরকম? স্ট্রাকচার মানে কি? গঠন, হ্যাঁ? আর স্কেলেটন মানে কি? বাংলা অর্থ কি? কঙ্কাল, তাই না? ভেতরের কঙ্কাল বোঝাচ্ছে। আর স্ট্রাকচার, দুইটা মানে একই কথা, ঘুরায় ফিরায় বলেছে, হ্যাঁ? বলেছে যে আপনার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তার স্ট্রাকচারটা কিরকম হইতে পারে। নর্মালি এরকম গাইডলাইন থাকে হচ্ছে আপনার এই UI UX ডিজাইনার যারা আছে, তারা দেখা যায় ফিগমাতে দিয়ে দেয় যে, বা ওই টাইপের কোনো প্ল্যাটফর্মে দিয়ে দেয় যে প্রথমে ঢুকলে কোন পেজ দেখাবে, পেজের উপরে কি থাকবে, নিচে হয়তো ডিজাইন না থেকে স্ট্রাকচার দিয়ে দেয়, হ্যাঁ? দেন হচ্ছে হোম পেজে, লগইন পেজে ক্লিক করলে কোথায় দেখাবে, লগইন এ কি কি থাকবে, টোটাল জিনিসটাই দেখায় দেয়। দেখি তো আমি ফিগমাতে যেতে পারি কিনা। আচ্ছা, আচ্ছা, রাখো নাই, দাঁড়ান দেখি। আচ্ছা, এটা একটা ক্লায়েন্টের ছিল। ক্লায়েন্টটা এইটার ক্লায়েন্ট। এখানে কোনো অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার ছিল না। এটা কি ছিল? এটা জাস্ট ওয়েবসাইটের এক পেজের একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের ডিজাইনটা ছিল। জাস্ট ডিজাইনটা ছিল, দেখে দেখে হুবাহু সেম একটা ডিজাইন করে দেওয়া লেগেছে। একটা ডিজাইন আছে, স্লাইডার আছে। এটা একটা ফিগমা ফাইল, কিন্তু এটা দেখে স্ট্রাকচার, এটা কোনো অ্যাপ্লিকেশন, এটা ওয়ান পেজ ওয়েবসাইট বলা যায়, হ্যাঁ? তার মানে আমার এই অ্যাকাউন্টে নেই, আমি এখান থেকে লগ আউট করি। অ্যাকাউন্ট, এইটা একটা অ্যাপ্লিকেশন আছে। বলে রাখি, এটা কি ধরনের অ্যাপ্লিকেশন? এটা হচ্ছে গিয়ে একটা রাশিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন হবে, স্টুডেন্টরা সেই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে বাংলাদেশ থেকে, এরকম একটা ওয়েবসাইট, হ্যাঁ? তো এখানে যদি দেখেন, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এটা কি ব্যাক এন্ডের অ্যাডমিন প্যানেল, কোন পেজের পরে কোন পেজ, হ্যাঁ? টোটাল ডিজাইন দিয়ে দেওয়া আছে, দেখছেন? এটাই হচ্ছে স্ট্রাকচার, যে আপনার হচ্ছে গিয়ে প্রথমে ঢুকলে কোন পেজে দেখাচ্ছে।
প্রথমে ঢুকলে এটা দেখাচ্ছে। এই পেজে বাম সাইডে কি কি থাকবে? প্রথম পেজ এটা, তাই না? তারপর এখানে কি বলে, এটা হচ্ছে একটা পেজের ডিজাইন। একটা পেজের ডিজাইন হলে এখানে জিনিসটা শেষ না। এরপরে আবার এর পরবর্তী পেজে কি দেখাবে। এই যে আমি যদি অ্যাডমিন পেজে ক্লিক করি, এখানে কি কি অপশন আসবে। এখানে নিচে পেজিনেশন আছে, ঠিক আছে, উপরে আবার মনে হয় সার্চ অপশন আছে। তাহলে এগুলো সব বানাতে হবে। দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে থার্ড পেজ, দেখছেন, অ্যাপ্লিক্যান্টস। এই অ্যাপ্লিক্যান্টস এ যদি অ্যাডমিন আসে, তাহলে হচ্ছে সে হচ্ছে গিয়ে থার্ড পেজ এগুলো দেখতে পারবে। তো সে যদি আবার হচ্ছে ই ভিসা বা এই টাইপের কিছু অ্যাপ্লাই করে, তাহলে এখানে আবার ফোর্থ পেজ দেখতে হবে, এটা ফিফথ পেজ। এইভাবে চলবে। এটা হচ্ছে একটা ডিজাইন। আর ফ্রন্ট এন্ড কি আছে, এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড, যে ওটা তো তাহলে হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন প্যানেল, তাই না? এটা অ্যাডমিন প্যানেল না, এটা হচ্ছে গিয়ে মূল পেজ। এইখান থেকে স্টুডেন্ট যখন ঢুকবে হোম পেজে, এখানে এগুলা দেখতে পারবে। দেখতে পারার পরে কি করতে হবে, তারা হচ্ছে কি যে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন অ্যাডমিশন বা এরকম কোনো মেসেজে যদি ক্লিক করে, তাহলে সেকেন্ড পেজটা খালি দেখাচ্ছে। আচ্ছা, এটা কন্টাক্ট অ্যাস পেজ বানাইছে, আচ্ছা ঠিক আছে। এইখানে এসে মনে করেন যে সেকেন্ড পেজ এরকম দেখাচ্ছে যে কোন পেজের পরে কি টোটাল অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা। এই যে অ্যাপ্লিকেন্ট লগইন একটা পেজ থাকবে, হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে লগ ইন করতে পারবে। এখানে একটা ডিটেলস বলছে যে ওয়াই আমরা এখানে কেন অ্যাপ্লাই করবো, এরকম একটা ডিটেলস থাকবে। তারপর লগইন পেজটা এরকম হবে। লগইন পেজটা যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে সাইন আপ পেজ হবে। সাইন আপ পেজটা এরকম হবে দেখতে। কি কি ফিল্ড আছে টোটাল স্ট্রাকচারটা দিয়েছে। আচ্ছা, তার ইমেলে যাবে, ইমেল থেকে একটা টেম্পোরারি পিন নিবে। সেই টেম্পোরারি পিন নিয়ে সে হচ্ছে পাসওয়ার্ড সেট করবে। সেট করার পর সে অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোন ইউনিভার্সিটিতে রাশিয়ার অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর তাকে কিছু কোশ্চেন করবে। এই কোশ্চেনের অ্যান্সার গুলা তাকে দিতে হবে, যে হচ্ছে গিয়ে কি কোশ্চেন, যে তার ফার্স্ট নেম কি, মিডল নেম কি, লাস্ট নেম কি, ডেট অফ বার্থ কি, এগুলো সব তাকে করবে। কোশ্চেন করার পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিরকম হবে, যে অ্যাপ্লিকেশন এটা এরকম, ওকে। দেন হচ্ছে গিয়ে কি করতে হবে, এই অ্যাপ্লাই নেম আবার একটু তাকে কিছু আরো অ্যাপ্রুভ করার পরে অ্যাপ্লিক্যান্ট তাকে আরো কিছু কোশ্চেন করবে। কোশ্চেন করার পর তার যে যে ফাইলগুলা, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, পাসপোর্টের কপি, তার ছবি, এগুলো এখানে আপলোড করা যাবে। আপলোড করার পরে এইটা আবার যাবে ব্যাক এন্ডে। ওই যে একটু আগে ব্যাক এন্ডের একটা পেজ দেখলেন না, সেখানে চলে যাবে। সেখান থেকে অ্যাডমিন তাকে এখান দিয়ে অ্যাপ্রুভ করতে পারবে। করার পরে যদি অ্যাপ্রুভ হয়, তাহলে সে ডাউনলোড করতে পারবে। তো কিছু টাকাও নেবে, এখানে যে টাকার পেজ আছে, তো কিভাবে টাকা দেবে না দেবে এগুলো হচ্ছে, ঠিক আছে। ইওর ভিসা পিডিএফ, ভিসা হলে পিডিএফ ফরম্যাটে নামাইতে পারবে, অ্যাপ্লিকেশন পিডিএফ ফরম্যাটে নামাইতে পারবে। এইটা টোটাল একটা অনলাইন অ্যাপ্লিকেশন, তাই না, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে স্টুডেন্টরা ফরেনে একটা কি সাবমিট। এটাও হচ্ছে গিয়ে লারাভেলের একটা প্রজেক্ট ছিল, যেটা আমি ওই ক্লায়েন্টটাকে কমপ্লিট করে দিয়েছিলাম, হ্যাঁ। তো এটাই আপনাদেরকে দেখালাম যে এটা হচ্ছে গিয়ে কি টোটাল স্ট্রাকচারটা, যে ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেল কিরকম হবে, ফ্রন্ট এন্ডে পেজ গুলা কিরকম হবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, হ্যাঁ, কিভাবে প্রত্যেকটা জিনিস আমাকে স্ট্রাকচারটা বলে দিচ্ছে, তাই না? তো এইটাই আপনাদের ধারণা দেওয়ার জন্য জাস্ট রিয়েল লাইফেরই একটা প্রজেক্ট দেখালাম, যাতে আপনার হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার কিরকম হইতে পারে এরকম একটা গাইডলাইন দিতে পারি আপনাদের, হ্যাঁ। কোশ্চেন আছে কোনো? আসিফ ভাই, এই সাইটটি বানাইতে কতদিন সময় লাগছে ভাই আপনার? এই সাইটটা বানাইতে 2.5 হুম। মাসের মতো সময় লাগছে। টাকা কম পাইছি। এরকম ভাইয়া, এরকম প্রজেক্টের ক্ষেত্রে না আপনারা যে বাজেট যেটা করেন, এটা কি মান্থলি করে ফেলেন নাকি টোটাল একদম মাইলস্টোন? প্রজেক্ট বেস করি, প্রজেক্ট বেস। এই প্রজেক্টটা করে দেব, আমাকে কত দেবে। আচ্ছা। কত প্রবলেম দিছেন হচ্ছে ভাই? গিয়ে এটা হচ্ছে টিম ওয়াইজ করছি তো। উনি ক্লায়েন্ট, আবার ক্লায়েন্টের সাথে আমার ডাইরেক্ট ডিল হয়নি। এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার, যে
সে হচ্ছে গিয়ে আমাকে দিয়েছে। এই আবার ক্লায়েন্টের সাথে মার্কেটিং করে, যে তার মানে আইটি ফার্মের মাধ্যমে করা হয়েছে আর কি জিনিসটা। তো এই 2.5 মাসের প্রজেক্টে আমি মাত্র কত বলে 60,000 টাকার মতো পাইছিলাম। যে 2.5 মাসে 60,000 টাকা কি বলে পোষায় না আসলে, বুঝছেন? এটা তো তাহলে আপনার জন্য কম আহ, আহ, আপনার হচ্ছে গিয়ে কি বলে একটা আইটি ফার্মে জব করলে আপনার কত ভালো যদি এক্সপার্ট হন 70-80 হাজার টাকা স্যালারি দেয় না, দিয়ে দেয়। তো সেখানে 2.5 মাস চাকরি করলে তো অনেক স্যালারি চলে আসে, সেখানে এই শুধু প্রজেক্ট আড়াই মাস কি মোটামুটি শুধু আড়াই মাস ভালো। কি শুধু এই প্রজেক্টটা নিয়েছিলেন নাকি আরো মানে প্রজেক্ট ছিল? আমার আরো প্রজেক্ট ছিল, কিন্তু এটা ভালো সময়, ডেলি আমি 3-4 ঘন্টা সময় দিছি এটার পিছনে। ও আচ্ছা, তাহলে তো কমই হয়েছে আপনার জন্য এটা। কি উম, করে ভাইয়া? আমি ফাংশন অনেক বুঝতে পারতেছেন তাই না? এটাই আর তো তো বলতেছে, আমার নিজের মাথা ঘুরাচ্ছে এটা দেখে। ফাংশন অনেক। এটাতে ভাইয়া টোটাল মানে কি কোন কোন যে আপনার ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করা হয়েছে আপনার ফাংশনটা? লারাভেল, পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক আছে লারাভেল, শুধু সেটা ইউজ লারাবেল? করা হয়েছে। শুধু আচ্ছা লারাভেল, আচ্ছা। হ্যাঁ। এই আর কি। ভাই বেশিরভাগ তো ইউজ করা হয় লারাভেল দিয়ে আপনার হচ্ছে ই কমার্স সাইট গুলা। ই কমার্স সাইট করতে পারেন লারাভেল দিয়ে। লারাভেল দিয়ে আপনি হচ্ছে এরকম যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলা, সেটাও করতে পারেন লারাভেল। পিএইচপি ফ্রেমওয়ার্ক, পিএইচপি দিয়ে যা করতে পারবেন লারাভেল হুম। দিয়েও তাই করতে পারবো। কাজটা আর কি গুছানো হয় লারাভেল দিয়ে করলে। পিএইচপি তে যে সমস্যা কি, এই যে আমি কতগুলো ফাংশন শিখাইলাম কোড বিডির, এই ফাংশন গুলাকে সব আমি ইউজ করি? সব তো ইউজ করি না, কিছু কিছু ইউজ করি, কিছু কিছু অন্য ফাংশন ইউজ করি। আবার আরেকজন ডেভেলপার যদি আসে, পিএইচপি ডেভেলপার, সে হয়তো এই ফাংশন গুলা চিনেই না, সে একই কাজ অন্য ওয়েতে করে, তার ওয়েতে করে। তো এরকম দুইজন যদি এখন একসাথে কাজ করি, সে আমার কাছের কাজের কিচ্ছু বুঝবে না, আমি তার কাজের কিচ্ছু বুঝবো না। এর জন্য হচ্ছে গিয়ে ওই ফ্রেমওয়ার্ক গুলো আনা, যে ফ্রেমওয়ার্ক দুইটা শব্দ, ফ্রেম আর একটা হচ্ছে ওয়ার্ক। তো আমি যে স্টাইলে কাজ করব, আমার কাজের স্টাইলটা ওই আরেকজন যে একই ফ্রেমওয়ার্কে কাজ করবে তার কাজের স্টাইলটা সেম হয়ে যাবে। তখন আমরা একজন আরেকজনের কাজ ভালো মতো বুঝতে পারবো। এই আর কি। ভাইয়া আপনার জানা মতো লারাবেলের জন্য আপনার ওয়েবসাইট আপনার সরি ওই ইউটিউবের জন্য কোনটা বেস্ট, মানে কারগুলো ফলো করেন মাঝে মধ্যে? ইসের জন্য আপনার ফ্রেমওয়ার্কের লারাবেল, জন্য না লারাবেলের জন্য। টিউটোরিয়াল, হুম হুম। ভালো টিউটোরিয়াল নাই তো। আমাদের বাংলাদেশে কেউ আছে কিনা? পেইড কোর্স করি নাই লারাবেলে, ফ্রি যেগুলা দেখছি একটাও ভালো নাই। তাই আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার যদি যেমন পরিচিত জানা কেউ থাকে আপনি স্টার সাজেস্ট করলে আর কি। ইংলিশ যদি ভালো হয় তাহলে না আপনি ইংলিশ না লারা জানি। কাস্টের, লারা লারাকাস্ট কাস্টটা দেখেন। হম। ওয়েবসাইটে, সরি চ্যানেলের নাম কি লারাকাস্ট? হ্যাঁ, না চ্যানেলের নাম না, এটা ওয়েবসাইটের নাম লারা কাস্ট। মানে লারা অনেক, কাস্টের লারাভেলের প্রচুর জিনিস জানা যায়, তাই? কিন্তু হচ্ছে গিয়ে একটু পেইড। আর হচ্ছে গিয়ে লারাকাস্ট কি বলে এস আছে কেমন লারাকাস্ট লারান আহ, লারাবেল? হ্যাঁ পাইছি, আমি ওয়েবসাইট অন করা আছে। আচ্ছা। ইংলিশে, ইংলিশে হ্যাঁ আর হচ্ছে গিয়ে কিছু কিছু ফ্রি আছে, ম্যাক্সিমামই আপনার হচ্ছে পেইড ভিডিও এখানে। এটা তো আমার মনে হয় কয়েকজন ফ্রেন্ড মিলে বসে করে বাবা অনেক, এটা তো হুম। অনেক টিম অনেক মানে আপনার এই আপনার ও মেম্বার অনেক। ইউটিউবের মতো, হ্যাঁ ইউটিউবের মতো। ওই যে মানে আচ্ছা এটা তো টিমে হয়ে গেছে, অনেক টিম মানে টিম মেম্বার অনেক এখানে, একজন এক হুম। সেকশনের ইনক্লুডেড করে দিছে আর কি সবটা। এই আচ্ছা আর এটা কি, লারা কাজ দিয়ে আপনি লারাভেলটা ভালো মতো শুধু শিখতে পারবেন। ইউটিউব টার্গেট করলে হবে না, ভালো ভিডিও পাইনি অ্যাকচুয়ালি ইউটিউবে। এটা তো সেম যে পিএইচপির মানে যে অপোজিট সাইড যেটা বুঝি আর কি, এটাই তো নাকি ভাইয়া? কি ওই যে লারাবেল। লারাভেল না, পিএইচপি দিয়ে কাজ করলে আপনার কাজ অন্য কেউ না বুঝতে পারে। এখন যদি ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করেন তাহলে স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করলেন। হুম হুম হ্যাঁ। এখন আপনি যাবেন ভাত খাইতে, মনে করেন হাত দিয়ে মাখায় ভাত খাইতে পারেন, চামিচ দিয়েও খাইতে পারেন। হুম। একজনের কাজ এক এক রকম প্রসেস, তাই না?
ওই লারাভেলটাও একই রকম, আপনি কাজটা করতেছেন পিএইচপি দিয়ে, কিন্তু একটা নিয়ম ফলো করে, ওরা যেভাবে ফোল্ডার ফাইল সাজিয়ে দিয়েছে হুম। সেইভাবে সাজিয়ে কাজ করতে হবে। যে ফাংশন গুলা, কিছু বিল্ট ইন ফাংশন তৈরি করে দিয়েছে যাতে হচ্ছে কম সময় কাজ করতে পারেন, সেগুলো ইউজ করবেন। আর হচ্ছে যে ফোল্ডার স্ট্রাকচার দিয়ে দিয়েছে সেই স্ট্রাকচার ফলো করে কাজ করবেন। মানে যাতে করে আমার কোডটা আরেকজনের হাত দিলে বা দেখলে বুঝতে পারে নাকি? বুঝতে পারে, জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমাদের লারাবেলের সাইট করে দেখাবেন কি একটা না দুইটা ভাই? প্রজেক্ট যে এখানে যেগুলো আছে সেগুলো দেখাবো। ই কমার্স দেখাবো, ই কমার্স প্রজেক্ট দেখাবো, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দেখাবো। আচ্ছা চলেন আমরা একটু সামনে পারি। কি করতে পারি? অ্যাপ্লিকেশন স্কেলেটন বলতে এগুলাই বুঝাচ্ছে, হ্যাঁ। রিকোয়েস্ট এন্ড রেসপন্স সাইকেল, এটা একটু আশা করি বুঝতে পারবেন যে আমরা যখনই হচ্ছে ফাইলে হিট করি একটা কিন্তু রিকোয়েস্ট জেনারেট হয়, যে এই ফাইলে ব্রাউজারের থ্রুতে যাচ্ছে। এই টাইপের রিকোয়েস্ট গুলোকে কি বলে? এইচটিটিপি রিকোয়েস্ট, হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? ব্যাক এন্ডে পিএইচপি সার্ভারে যাচ্ছে। পিএইচপি সার্ভারে গিয়ে সে রিকোয়েস্টটা গ্রহণ করলো, তারপর হচ্ছে গিয়ে সেই রিকোয়েস্টের এগেনস্টে একটা মেসেজ দিয়ে দিল। তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের হচ্ছে গিয়ে এখানে মনে করেন একটা রিকোয়েস্ট দেখা, এটা একটা ব্রাউজার, হ্যাঁ। এইখানে আপনি উপরের ইউআরএল এর মধ্যে একটা রিকোয়েস্ট লিখলেন যে facebook.com বা twitter.com। এই রিকোয়েস্টটা প্রথমে কে গ্রহণ করে? আপনার আইএসপি গ্রহণ করে। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাই না? ওকে। আর এটা হচ্ছে গিয়ে কি আপনার ব্রাউজার। ব্রাউজার থেকে রিকোয়েস্ট গেল আইএসপি। আইএসপি কিচ্ছু করে না, জাস্ট রিকোয়েস্টটা নিয়ে ও জানে কোথায় ফেসবুকের কাছাকাছি সার্ভার আছে, বা আপনি যে রিকোয়েস্টে পাঠাচ্ছেন কোথায় যাচ্ছে, মানে কোথায় কাছাকাছি ওইটা সার্ভার আছে, ও সেখানে রিকোয়েস্টটা ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করে দেওয়ার পর আপনি রিকোয়েস্ট করলেই তো ডাটা সব দিয়ে দিবে না, তাই না? ও আগে ভ্যালিডেট করবে, হ্যাঁ আপনি এই ডাটাটা আসলে পাওয়ার যোগ্য কিনা, না হলে কি মেসেজ দিবে, এগুলা সব। আবার কতটুকু যদি ডাটা পান, কিছু পাবেন না পুরোপুরি ডাটা পাবেন, সেইটাও সে চেক করবে। চেক করে সার্ভারের মতো ডাটা দিবে কার কাছে? জাস্ট আইএসপির কাছে দিবে। আইএসপি কিচ্ছু করে না, জাস্ট কি করবে? সেই ডাটাটা আপনার কাছে ট্রান্সফার করে দেবে। তখন ব্রাউজারে ডাটাটা শো হয়, হ্যাঁ। তো যে রিকোয়েস্টে যাচ্ছে সেই রিকোয়েস্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এইটাই ওয়ার্ল্ড ওয়াইড, সেটার নাম হচ্ছে এইচটিটিপি, ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ রিকোয়েস্ট। আরো রিকোয়েস্ট আছে কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ রিকোয়েস্ট। এই রিকোয়েস্টের একটা সমস্যা বলতে পারেন বা বৈশিষ্ট্য বলতে পারেন, সেটা হচ্ছে একদিকে চায়, একদিকে চায়। দুই দিকে রিকোয়েস্ট, হ্যাঁ, জিনিসটা একদিকে চায়। যখন রেসপন্স আসে তখন একদিকে রেসপন্স আসে, একদিকে রেসপন্স আসে। এইভাবে হচ্ছে গিয়ে একদিকে রিকোয়েস্ট চায় আর একদিক দিয়ে রেসপন্স আসে। এইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা কাজ করে, এইচটিটিপি রিকোয়েস্টটা কাজ করে, হ্যাঁ। তো রিকোয়েস্ট গেল, রিকোয়েস্ট আসলে ডাটা এই মাধ্যমে আদান প্রদান হলে যতখানি আপনার প্রাপ্য ততখানি পাবেন, যতখানি পাবেন না মানে প্রাপ্য না সেগুলো হচ্ছে পাবেন না, হ্যাঁ। আচ্ছা। এই যে রিকোয়েস্টে যাচ্ছে এগুলোর আবার একটা টাইপ আছে, বিভিন্ন টাইপের রিকোয়েস্ট আছে এসটিপি এর মধ্যে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে মেথড বলে, হ্যাঁ। মেথড হচ্ছে গিয়ে আপনার কোন রাস্তায় যাবে এরকম মিন করে। মেথডের মধ্যে অনেক আছে, হচ্ছে আপনার আপাতত দুইটা মেথড ছিলেন, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড, হ্যাঁ। আরো কয়েকটা আছে। তো এই দুইটা মোস্ট পপুলার। কেন পপুলার? যখন আপনি ব্রাউজার থেকে ডাটা নেবেন, রিকোয়েস্টটা পাঠাচ্ছেন ব্রাউজারের, এই যে এখানে ইউআরএল লিখে, এই ইউআরএল এর জায়গায় ইউআরএল লিখে, হ্যাঁ, ইউআরএল এর জায়গায় ইউআরএলটা লিখে তারপরে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, তখন সে এটা গেট মেথডে নর্মালি ব্রাউজার নিয়ে যায়।
আর পোস্ট মেথড আপনি যখন এখানে একটা ফর্ম থাকবে, হ্যাঁ, এইচটিএমএল ফর্ম, এই ফর্ম থেকে কিছু ডাটা আপনি ব্যাকএন্ডে পাঠাবেন সেভ করার জন্য হোক, পোস্ট করার জন্য হোক, হ্যাঁ। এর নাম হচ্ছে এইচটিএমএল ফর্ম। তো এইখান দিয়ে যে মেথডটা যায়, এখান থেকে যে ডাটাটা যায়, সেটা সাধারণত পোস্ট মেথডে। তার মানে আপনি যখন আশা করতেছেন যে আপনার সার্ভার থেকে কিছু ডাটা গ্রহণ করবেন, তখন আপনি গেট মেথডে হিট করবেন। আর আপনি যখন এই আশা করতেছেন যে সার্ভার আপনার ডাটাগুলো নিয়ে সার্ভারে সেভ করবে, যেমন ফেসবুকে আমি কিছু পোস্ট করব, তখন ফেসবুকে কি একটা ফর্ম থাকবে, সেই ফর্মে আমি কিছু লিখবো, লিখলে আমার কাছ থেকে ডাটা নিয়ে ফেসবুকে চলে যাবে। এটা হচ্ছে পোস্ট মেথড, হ্যাঁ। আর হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। পোস্ট করলে কি হবে, সেই ডাটাটা ফেসবুক গ্রহণ করে আমাকে একটা কি রিকোয়েস্ট মেথডটা কি হবে, সেক্ষেত্রে পোস্টই হয় সাধারণত। আরো কিছু মেথড আছে, যেমন আপনার অলরেডি ডাটা আছে সেটা আপডেট করতে চাচ্ছেন, সেটা পুট মেথড হয়। আবার হচ্ছে কি আপনি ডাটা আছে সেটা ডিলিট করে দিবেন, সেটা হচ্ছে কি আপনার ডিলিট মেথড। আচ্ছা, তো এরকম অনেক মেথড আছে, এইসব মেথডে ডাটাগুলো সেন্ড রিসিভ হয়। তো সোজা বাংলা হচ্ছে গিয়ে আপনি ব্রাউজার থেকে একটা রেসপন্স রিকোয়েস্ট যাবে সার্ভারের কাছে, আর সার্ভার থেকে একটা রেসপন্স আসবে। এইভাবেই হচ্ছে কি আপনার ইন্টারনেটটা কাজ করে। এইভাবে হচ্ছে আমার টোটাল ইন্টারনেটটা কাজ করে। এইটাই বুঝাইতে চাচ্ছিল আপনাদের, কি বলে, এই রিকোয়েস্ট এন্ড রেসপন্স সাইকেল। এটা ওয়ান ওয়ে কিন্তু, হ্যাঁ, যে রিকোয়েস্ট রেসপন্স একসাথে কাজ করবে এরকম না। এক রিকোয়েস্ট আসবে, প্রথমে রেসপন্সের কাছে যাবে, মানে সার্ভারের কাছে যাবে, সার্ভার রেসপন্স করবে, দেন ব্রাউজারের কাছে আসবে। এইটা হচ্ছে সার্কেল, এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। ভাই আইএসপি বুঝছেন? কি? ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস সার্ভিস প্রোটোকল। প্রোভাইডার। আচ্ছা, সিকিউরিটি পারপাস আমি কি করতে পারি, হ্যাঁ, সিকিউরিটির জন্য আমরা ফর্ম ভ্যালিডেশন আপনি দেখবেন হয়তো একটা ফাংশন ইউজ করছি। আমরা কি করেছি দেখি, আগে দেখে নি করেছি কিনা। ফর্ম ভ্যালিডেশনের ফাইলটা কি, ফর্ম ভ্যালিডেশন, এই স্যানিটাইজ নামে একটা ফাংশন ইউজ করেছি না? এটা কেন ইউজ করছি, কি দরকার ছিল ইউজ করার? এটার দরকার এই কারণে যাতে আমি ডাটাটা, হ্যাকারদের হ্যাকিং যে তথ্যগুলা, কোড গুলা, সেটাকে ভেঙে ফেলতে পারি, সেটা যাতে রান না করতে পারে আমার সার্ভারে, হ্যাঁ। আহ, সেটাকে কি করে ফেলি, সেটাকে হচ্ছে কি আমরা আহ, বলতে পারেন যে এনক্রিপ্টেড করে ফেললাম, যাতে ওর কোডিং থাকলে বা কোনো ফাংশন টাংশন বা হ্যাকিং কোড থাকলে সেটাকে আমি রান করতে দিব না। তো এই যে এইটা হচ্ছে একটা সিকিউরিটি জিনিস। আপনি ফর্ম থেকে ডাটা নিবেন, ডাটা খালি নিবেন না। তারপর ডাটা যাতে অবশ্যই আপনার ম্যাচ করে, কি বলে, আপনি যে ডাটা পাচ্ছেন তার সাথে। এইটাও কিন্তু একটা সিকিউরিটি পারপাস জিনিস। এই জিনিসগুলো যদি আপনি ফর্ম ভ্যালিডেশন এবং স্যানিটাইজেশন এগুলা না করেন, তাহলে কিন্তু সিকিউরিটির একটা বড় ঝামেলা হয়ে যাবে। দেন এটা যদি আপনার সিকিউরিটি হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনি যেটা করতে পারেন সিকিউরিটি করলে, উম এর পরেরটা হচ্ছে গিয়ে ডাটাবেজের সিকিউরিটি। ডাটাবেসটা আমরা শিখিনি এখনো, আশা করি কালকেই মানে নেক্সট ক্লাসে শিখবো। ডাটাবেজে যখন আপনি ফর্মের ডাটাগুলা দেন, হ্যাকারের টার্গেট কিন্তু ওই ডাটাবেজও হ্যাক করার, মানে একটা টার্গেট থাকে, এসকিউএল ইনজেকশন এবং কিছু বলে, ইথিক্যাল হ্যাকিং যারা করে। তো ওই ডাটাবেস যাতে হ্যাক না করতে পারে, সেখানেও কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেগুলো যদি ইউজ করেন মানে যতখানি সেফ থাকা যায়। আর এই যে ফর্মটা দেখবেন যে একই ফর্ম কিন্তু রিলোড মারলে আবার পুনরায় সাবমিট হয়ে যায়। এইগুলা বন্ধ করা যায় কিভাবে? আপনি একটা টোকেন সিস্টেম চালু করলেন, ডাটাবেজে টোকেন চলে যাবে, ফর্ম সাবমিট হওয়ার সাথে সাথে যখনই সে রিলোড দিবে, তখন টোকেনটা কিন্তু আগের টোকেনই থেকে যায়। তখন আচ্ছা, ফর্ম বলবে অনেক যে না, জায়গায় বুঝছি। তোমাকে এটা, তুমি ডাটাটা অলরেডি সাবমিট করছো, আমি তোমার আর নতুন করে সাবমিট দিব না। তুমি আবার দয়া করে নতুন করে আবার পেজটা ঠিক মতো লোড করো।
যাতে রিলোড করে করে আমার কেউ ফর্মের সাবমিটটা না করতে পারে। তো এই টোকেন আপনাদের দেখাই নেই, টোকেনটা দেখানোর জন্য আমার ডাটাবেজের হেল্প নেওয়া লাগবে, এটা হচ্ছে সমস্যা। তারপরে যে আপনারা দেখছেন সেশনের মধ্যে লগিং টগিং রাখা যায়, সেশন তো করছি একদিন, তাই না? তো ওই সেশনের ভিতরে যে আপনি লগিং সিস্টেম যে সেশন বা কুকির মধ্যে রাখেন, সেশনের ভিতরে রাখলে তো জিনিসটা দেখা যায় না। ওকে, ঠিক আছে, পিএইচপি সেশন খুব সিকিউর, জিনিসটা দেখা যায় না, কিন্তু এই সোজা ডাটা রাখবেন না, এই আমাদের ভাই সুন্দর নাম রাখবেন না। আমি আসলে অনলাইনে আমি ট্রেনিং করতেছি, তো ক্লাস চলতেছে অনলাইনে। আর আধা ঘন্টা পরে ক্লাস শেষ হচ্ছে। আপনি যেহেতু আচ্ছা দেশে আচ্ছা, বাইরে থাকেন, টাইম বেশি না, তো আপনি একটু একটু আধা ইয়া ঘন্টা করেন, আমি মাইকটা থেকে অফ আমাদের করেন। সাথে কথা বলতে পারবেন, সরাসরি সমস্যা নেই, কেমন? বাকিটা আপনি ইচ্ছা, এখন আমি ক্লাস একটু বিজি আছি তো। ঠিক আছে, কথা হবে আশা করি। এই মাইক অফ করেন। আসসালামু আলাইকুম। ওকে, এখানে চেক করে থাকলে ভালো। ওকে, ঠিক আছে। তাহলে এই সিকিউরিটি পারপাস এই করতে পারেন। আরো সব থেকে ভালো হয় যদি আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করেন, ওইখানে সিকিউরিটি পারপাস যাবতীয় কাজ ওরা করে রাখেন। পিএইচপি ফ্রেমওয়ার্ক ইউজ করলে দেখা যায় যে আপনার সিকিউরিটি পারপাস যা যা লাগে ওরা এখানে কাজগুলো করেই রাখে। আপনাকে জাস্ট ওদের স্ট্রাকচার ফলো করে কাজ করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা যথেষ্ট সিকিউর থাকবে। নর্মালি পিএইচপি কোড কিন্তু হ্যাক হয় না, হ্যাক হয় কি, আপনার সার্ভার হ্যাক হয়। আপনি যে হোস্টিং এ ফাইলগুলো রাখলেন সেই হোস্টিং এর জায়গাটা হ্যাক হতে পারে। মাইএসকিউএল হ্যাক করার কিছু কোড আছে, কিন্তু হচ্ছে কি আপনি যদি এই যে বুঝে যেগুলো বললাম সেগুলো বুঝে বুঝে যদি কোডিং গুলা করতে পারেন, তাহলে মাইএসকিউএল আপনার হ্যাক করতে পারবে না। রিসোর্সেস, কিছু রিসোর্স দেখাই দিয়ে যেখান দিয়ে পিএইচপি শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। পিএইচপির মূল সাইট হচ্ছে কি আপনার php.net। এখান থেকে আপনার পিএইচপির যাবতীয় যা যা লাগে সব পেয়ে যাবেন, কিন্তু সাইটটা যারা এক্সপার্ট না তাদের জন্য একটু ভেজাল লাগতে পারে। তো W3 স্কুল তো চরম একটা সাইট, যারা ফ্রেশার তাদের জন্য বিশেষ করে চরম। তো পিএইচপি এখান দিয়ে আপনি দেখতে পারেন। আমি এখানে আপনাদের কোর্সে যা যা দেখিয়েছি মোটামুটি সবই আছে এখানে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে গিয়ে আপনারা একটু দেখে নেবেন যে হ্যাঁ কি কি আছে না আছে। আমার হচ্ছে হুট করে আমার চোখ পড়লো হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট, এটা তো কি, দেখি ওরা কি বোঝাচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট, যদিও আমি আপনাদের ওপি এখনো দেখাই নাই। হ্যাঁ, লোড হইতে আধা ঘন্টা সময় নেয় রে। একটা আছে না টিউটোরিয়াল পয়েন্ট নাকি, টিউটোরিয়াল পয়েন্টস, এখানে অনেক কিছু পাওয়া যায়, মারাত্মক মারাত্মক জিনিস, পাইথন আছে দেখছেন, এখান দিয়েও পিএইচপি শিখতে পারেন। তো আমি যে যা শিখিয়েছি সেগুলো অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু ভুলে যাবেন। আমার কাছে যে শিখিয়ে যে এক্সপার্ট হয়ে যাবেন এরকম কোনো কথা নেই। এই যে আমি রিসোর্স গুলা দেখালাম, এগুলার সাইট গুলা, বিশেষ করে W3 স্কুলের টিউটোরিয়াল পয়েন্টস, এই দুইটা সাইট একটু ভালো করে দেখবেন। এগুলা ইসে ইউজ হয়, ওপি তে বেশি ইউজ হয়। ওপি টা আপনাদের আলাদা আছে, আমি ওপি আলাদা দেখাবো, সমস্যা নেই। এটা এদিক দিয়ে না দেখিয়ে, এছাড়া রিসোর্স, এছাড়া রিসোর্স থাক, আপনি হচ্ছে গিয়ে যা যা এই দুটা দেখিয়েছে এই দুটা রাখেন। আর এখন তো এআই আছেই, এআই এর হেল্প নেওয়া যায় চাইলে। স্ট্যাক ওভারফ্লো সাইটটা কি চিনেন আপনারা? বলছি, অ্যাকাউন্ট আছে তোমার? এখানে আপনারা বর্ণনা করেন তাহলে এই সাইডে কি হয় অ্যাকচুয়ালি। আনসার গুলো যে বিভিন্ন প্রবলেমের সলভ গুলো করে এখানে পোস্ট করে আর কি। মনে আচ্ছা করেন আসিফ আমি ভাই, কোনো আমি প্রবলেম, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন এটা বলেন। আমি বুঝি না, এটা একটু আমাকে একটু জানাই দেন, বিশেষ করে স্ট্যাক ওভারফ্লো দিয়ে কি করে। আচ্ছা, মনে করেন আমি কোনো কাজে আটকাই গেছি, তো আমি এসে স্ট্যাক ওভারফ্লোতে একটা পোস্ট করব যে হ্যাঁ এই কাজটা এভাবে করছি,
কিন্তু আমাকে এই ইরোরটা দেখাচ্ছে। তখন এখানে এক্সট্রাক্ট ওয়ার্কফ্লো তো অনেক এক্সপার্ট থাকে, বস বস লেভেলের লোক থাকে। তারা এসে কি করে আমার ওই যে এসে একটা একটা আনসার দিয়ে দেবে যে হ্যাঁ তুমি এটা এভাবে হচ্ছে, তার মানে তোমার এই ইরোরটা দেখা দিচ্ছে, হ্যাঁ তাহলে তুমি এটা এভাবে না করে অন্যভাবে করো, এভাবে করো। এটা হচ্ছে এক্সট্রাক্ট ওয়ার্কফ্লোর কাজ, বুঝছেন? মানে এখানে কি মানে এখানে কি প্রশ্ন করতে হয় এই সার্চ বক্সে? যদি আপনি আটকে যান তাহলে প্রশ্ন করবেন। নর্মালি কি হয়, গুগলে সার্চ করলে স্ট্যাক ওভারফ্লোর অনেক রেজাল্ট চলে আসে, বুঝছেন? তো সাইটটা কি আপনি যদি না বুঝেন তাহলে কেন ঢুকবেন সাইটে, তাই না? তো মনে করেন আপনি একটা প্রবলেমে পড়েছেন, আপনি সার্চ করলেন গুগলে, গুগলের ওইখানে দেখবেন যে স্ট্যাক ওভারফ্লোর অনেক রেজাল্ট চলে আসছে, তখন আপনি বুঝলেন যে আপনার ছাড়াও অন্য কেউ এই প্রবলেমে পড়ছে স্ট্যাক ওভারফ্লো। তখন আপনি ঢুকে তার নিচে যে রেজাল্ট গুলো আছে সেগুলো দেখে নিলেন। আচ্ছা, ওকে। ভাইয়া এই স্ট্যাক ফ্লো ওভারফ্লো রিলেটেড কি আপনার ওয়েবসাইট আছে? এটা কিন্তু অনেক চমৎকার ভাইয়া, ইউজ করতেছি স্ট্যাক দেখলাম ওভারফ্লো, অনেক হ্যাঁ ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, অনেক চমৎকার। অনেকে মানে আসলে আমি নিজে ইউজ করতেছি অনেকদিন যাবত। তো এই রিলেটেড কি আর কোনো ওয়েবসাইট আছে? স্ট্যাক ওভারফ্লো রিলেটেড এত পপুলার নাই। নাই না, এটা স্ট্যাক অনেক ওভারফ্লো পপুলার দেখলাম যে মানে আমি আমি আমার জানা অনেক মতো পপুলার। হ্যাঁ, যত যে আপনার ডেভেলপার আছে সবাই এটাই ফলো করে যেটা দেখলাম। হম। এখানে চার্জ করা লাগে না, ওই যে আপনি একটু আগে বললেন না গুগলে চার্জ করলে ওইটাই হয়ে যায়। বেশিরভাগ আমরা এটাতে আমি এই যে জাভাস্ক্রিপ্ট থেকে আমি এটাতে সব সরাসরি ঢুকি না নর্মালি, গুগলে সার্চ করলে চলে আসে, তখন হুম, ঢুকে হুম। দেখি। এটা আমরা যে আমি নিজে বেশি ইউজ করি আপনার যে পিএইচপি এর জন্য, বুঝছেন? পিএইচপি তে অনেক যে মানে আটকে যায়, ওই যে এরর চলে আসে, পরে এগুলো হুম। নিয়ে দেখেন রিচার্জ করলে অনেক কিছু হয়। ওকে, তাহলে হচ্ছে কি নর্মাল পিএইচপি যেগুলা, সেগুলো আর না দেখলে আপনাদের সিলেবাসও নাই আর দেখারও দরকার নাই। আমরা এরপর একটু ডাটাবেস দেখি কয়েকদিন, ডাটাবেস দেখার পরে অ্যাডভান্স লেভেলের পিএইচপি আছে, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। ওইটা আবার ওইটাও কিন্তু ভাষা, এতদিন কিন্তু আমরা পিএইচপি কি শিখছি, ম্যাক্সিমাম ভাষা শিখছি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ ওই ফর্ম ভ্যালিডেশন ছাড়া তেমন একটা প্র্যাকটিক্যাল কাজ করিনি। ভাষাটা শিখেছি, এসকিউএল এর ভাষাটা শিখবো, শিখে পিএইচপির সাথে অ্যাপ্লাই করবো। এই যে এখানে আছে একটা জিনিস আছে, কি আছে, ক্রাড অপারেশন আছে এখানে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এতদিন আমাদেরকে যে হুম। পিএইচপি মডিউল যেটা দেখাইছিলেন 40টা হুম। সেকশন টোটাল, এগুলো সবগুলো কি যে বেসিক ছিল তাই তো? 45টা, সরি। বেসিক পিএইচপি, হুম, ওকে। এটা বেসিক। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পিএইচপি। আপনার হচ্ছে এখানে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আছে, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এখানে কয়টা আছে, 29টা আছে, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আর এই যে এখানে কিছু এক্সট্রা, এটা হোমওয়ার্কের মধ্যে হয়ে যাবে, সমস্যা নেই। অ্যাডভান্স লেভেলের পিএইচপিটা শেষ হলে আমরা হচ্ছে গিয়ে প্রজেক্ট দেখবো। সময় লাগবে, এখন অনেক সময় লাগবে। ও, এরপরই শেষ না? প্রজেক্ট একটা বড় প্রজেক্ট, ই কমার্স প্রজেক্ট মোটামুটি অনেক কাজ থাকে, বুঝছেন? মোটামুটি ভালো কাজ থাকে ই কমার্স প্রজেক্টে। প্রজেক্টের পরে শেষ হবে মনে করেন ই কমার্স প্রজেক্ট নাম একটা, কিন্তু এটার ভিতরে কাজ অনেকগুলা। যেমন কি আপনার প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, এটা একটা ছোটখাটো প্রজেক্ট বলতে পারেন। আপনার অর্ডার গুলা আসতেছে, এটা ম্যানেজ করার জন্য আবার সিস্টেম বানাতে হবে, এটা আবার আরেকটা প্রজেক্ট বলতে পারেন। আবার হচ্ছে কি আপনার যে ইউজার রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে, ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগলে পাসওয়ার্ড চেঞ্জ করবে, ছবি আপলোড করবে, এইটা একটা ছোটখাটো প্রজেক্টের কাজ বলতে পারেন। আবার আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকবে, যেখানে অ্যাডমিন ঢুকে ওই যে প্রোডাক্ট অর্ডার গুলা কন্ট্রোল করবে, দেখবে, শিখবে। আবার ডিজাইনের কাজ লাগবে না, ফ্রন্ট এন্ডে আপনার হচ্ছে প্রোডাক্ট গুলা শো করবে, একটা স্লাইডার বা ফুটার টুটার শো করবে, অনেক কাজ। এই পুরাটা মিলে হচ্ছে কি আপনার ই কমার্স প্রজেক্ট। আবার এর মধ্যে আবার হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে থাকে, শিপিং কোথায় পাঠাবেন, অ্যাড্রেস অ্যাড্রেস, এগুলো অনেক কিছু থাকে। ভাইয়া কি সবগুলা মিলে দেখালে মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হবে যে হ্যাঁ র পিএইচপি কিভাবে প্রজেক্ট ইউজ করে। হ্যাঁ বলেন, কি বলতে নিয়েছিলেন? আপনার পিছে দেখলাম লিনাক্স, দেখলাম আপনি কি লিনাক্স এর কাজও করেন নাকি? কোথায়, এখানে? আপনার পিছিয়ে দেখলাম এমনিতে আমরা সেট আপ করা মেবি আপনার পিছিয়ে।
আপনার আমার ল্যাপটপ, পিসিতে সরি ল্যাপটপে, হ্যাঁ। হচ্ছে, আপনি কি লিনাক্সের কাজ কিছু করেন কিনা? তো লিনাক্সের কাজে অফিসে করি, এখানে না। তাই এই এটা কাজগুলো উইন্ডোজ। অনেক, যে এটা বেশিরভাগ দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলের কাজগুলো মানে অনেক চাহিদা, এটাতে দেখলাম বিশেষ করে। লিনাক্সের নেটওয়ার্কিং এর দিকে চলে যায় তাহলে হ্যাঁ লেখাপড়াটা। সেটাই তো। আর বিশেষ করে হুম যে আইএসপি যেটা বললাম, হুম হুম আইএসপি হুম। যারা যেটা কন্ট্রোল প্যানেলে যারা কাজ করে অনেক তাদের হিউজ স্যালারি। মানে আমি মনে করি যে মানে একজন মানে মিনিস্টার লেভেলের স্যালারি তারা পায়, যেটা জানি আমি আমার নিজের কলিং কথা বলি আমার ফেনীতে। ওই যে হ্যাঁ হ্যাঁ আপনি আসলে নাম শুনবেন আইএসপি, যে এমবারেটি, জিনিয়াস এমবারেটি, হ্যাঁ হ্যাঁ, নাম নাম তো শুনছি, হ্যাঁ। এই যে টপ 10 এর মধ্যে আছে আর কি, যে আইএসপি বাংলাদেশের মধ্যে। তো উনিও আমার ফাইভ। একটা নাম শুনছি, হ্যাঁ হ্যাঁ, উনি। না এখন আমি এমনি লিঙ্ক 3 চালাই আমরা এটা। না, উনি আমার রিলেটেড যে ইঞ্জিনিয়ার, তো যেটা বলতে চাইছিলাম ও যে হুম, ওদের মানে স্যালারি অনেক হিউজ, প্রায় মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, শুধু এটা নিয়ে লিনাক্স নিয়ে কাজ করে। শুধু লিনাক্স নিয়ে হুম। আইএসপি তে। হ্যাঁ আইএসপি অনেক চাহিদা, তো ও আমাকে বলছে, প্রথমে আমাকে বলছে যে তুমি এটা শিখতে পারো। আমি আসলে এটা গুরুত্ব দিই না লিনাক্স এর, আসলে আমি নিজে এখন বউ করতেছি মানে লিনাক্স অনেক এটা মানে, যেহেতু দিন দিন যত সামনের দিকে যাচ্ছে, তত সাইবার সিকিউরিটি বা এগুলা নিয়ে অনেক আপগ্রেডেশন করতে হয় তো। হুম। দেখেন আপনার তো একটা দিকে পড়ে থাকলে হবে না, এদিকে নজর রাখেন, এদিকে এক্সপার্ট হন, হুম। পাশাপাশি অন্য সাইডও দেখেন। যেমন আমি এই যে পিএইচপির পাশাপাশি কিন্তু মার্নেসটা খুব কাজ করি, নোড জেএস নিয়ে কাজ করি। আমার যে শুধু লারাভেল নিয়ে কাজ করছি তা না, সিম্ফনি নিয়ে কাজ করছি, কোরিগনেটর নিয়ে কাজ করেছি, এগুলো পিএইচপি ফ্রেমওয়ার্ক। আপনার কি এখন যে আবার এখন আবার নজর গেছে হচ্ছে কি আপনার পাইথনের দিকে নজর গেছে, যে এটা একটু বাদ যাবে কেন, দেখে রাখি যেহেতু পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। এমনিতে ভাইয়া বুঝছো? আপনার প্র্যাকটিক্যালি যখন কোনো একটা প্রজেক্টের জন্য ইন্টারভিউ করেন বাইরের সাথে, তো হয়তো যেটা আপনার রিলেটেড, মনে করেন যে বায়ার যে কাজটা চাচ্ছে ওটা তো আপনার কাছ থেকে পাচ্ছে বা সার্ভিসটা, সমস্যা নেই, কিন্তু হয়তো বায়ার এমন একটা কাজ চাচ্ছে আপনি সেটা জানেন, কিন্তু যদি আপনি যদি ওনাকে যদি এটা ডাইরেক্ট বলে ফেলে আমি এই কাজটাও জানি, হয়তো সে বিশ্বাস করবে না। হয়তো ঘুরিয়ে পেয়েছি হয়তো, যে এমন কি হয় যে আপনি বললেন যে আপনি বলেন হয়তো যে আমি টিম মেম্বার আছে, আমি টিম মেম্বার দিয়ে করাবো, অথচ কাজটা আপনি নিজেই করবেন। এমন কি কখনো হয় নাকি আপনার? এরকম হ্যাঁ, মানে আমার আগে প্রথমে যে জানেনি কথা বললাম ক্লায়েন্ট। যে একটাকে আপনি বললেন না, যে এই যে বিভিন্ন সেক্টরে শিখতেছেন, আমি তো তাকে আমি যদি যেটা direct করি বলি যে আমি আগে, এই কাজটাও জানি, আমি সব কাজ জানি, এটা বলে তো সে বিশ্বাস করবে না ক্লায়েন্ট, তাই না? না আমি আগে জানেনি ক্লায়েন্ট কাকে কি ডেভেলপার দরকার ক্লায়েন্টের, বুঝছেন? না না, তো হয়তো আপনি ওয়েব। ক্লায়েন্ট আপনাকে হয়তো বললো যে আপনি, আমি এই যে আপনাকে বললো যে আমাকে সার্ভিসটা দাও, তো আপনি ওই কাছে আপনার কাছে আছে সার্ভিসটা দিলেন, এক্সট্রা কোনো একটা বাড়তি সার্ভিস চাইছে, সেটা হয়তো আপনি কাজটা জানেন, কিন্তু ক্লায়েন্টকে তো সেটা মানে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে যে হয়তো ঠিক আছে আমার টিম আছে, আমি টিমকে দিয়ে করাবো আমার মাধ্যমে। এমনকি কি কখনো করেন? কারণ তাকে তো ডাইরেক্ট বলা যাবে না যে আমি এই কাজটা জানি ওই কাজটা জানি। না আমি এই কি যেন বলে বেশি কাজ জানি না, আমি জানি দুইটা জিনিস, পিএইচপি আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, বুঝছেন? তো ওই সমস্যা হয় না এর জন্য। এই সমস্যা বললেন, এরকম সমস্যা হয়নি। না এটা একদম প্রফিট শিখেছিল, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে তখন হুম এটা মানে স্বাভাবিক, যেহেতু ওই যে কথাটার জন্য বললাম যে একটা আপনি একটা আগে বললেন না কয়েকটা ক্যাটাগরিতে আপনি দেখতেছেন, আর যেহেতু আপডেট করতে হয় একটা দুইটা স্কিল নিয়ে বসে থাকলে তো লস, লস বলতে আসলে পিছিয়ে হুম পড়া, পিছিয়ে পড়তে হবে, যেহেতু এআই অনেক ভালো করতেছে না। হুম। তো আপনি যদি ক্লায়েন্টকে যদি ডাইরেক্ট বলে দেন যে আমি এই কাজগুলো জানি, সে 100% বলো তুমি ফেক, তুমি একটা মানুষ সব কাজ কেমনে জানো? হয়তো তাকে বুঝিয়ে শুনে এত মিথ্যা বলতে হবে স্বাভাবিক, কিন্তু কাজটা তো আপনি নিজে করবেন। হয়তো আপনি তাকে বলেন যে ঠিক আছে আমার টিমমেট আছে, আমার টিম আছে বা হুম। এজেন্সি আছে, আমি এজেন্সি থেকে করে দিচ্ছি কাজটা, কিন্তু প্রকৃতটা আপনি নিজে করতে পারবেন যদি আপনার সমস্যা যদি থাকে। ওই ইয়াতে দেখে নিবেন, আপওয়ার্কে মাঝে মধ্যে দেখবেন যে যে স্কিল গুলা দেয়, হ্যাঁ, যে টপ লেভেলের ফ্রিল্যান্সার গুলা যে স্কিল হুম। গুলা দেয়, অনেকগুলা দেয় কিন্তু রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। যেমন হচ্ছে গিয়ে আপনি ওয়েব ডেভেলপার তাই না, যা দিবেন সব ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড দেন। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাচ্ছে, কারণ মাল্টিপল স্কুল দিলে আপনার মনে করেন যে ওখানে মানে ফেক ভাববে, আর মানে আপনাকে হ্যাঁ 100%ই করবে, যেটা আমার বাস্তবিক কথা বলতেছে। রিলেটেড যেটা বলছে, রিলেটিভ সার্ভিস দেওয়া যায়, এটা ওটা মাল্টিপল সমস্যা নাই, ক্লায়েন্ট বুঝে।
হচ্ছে পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, আপনার হচ্ছে নোড জেএস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, আবার কি, আবার হচ্ছে কি আপনার পাইথন দিয়েও করা যায়, পাইথন দিয়েও কিন্তু করা যায়। তো এখন হচ্ছে গিয়ে নর্মালি একটা বিষয়ে এক্সপার্ট হলে ভালো হয়, কিন্তু যদি কাজ কিন্তু একটাই, ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? এখন তো তাহলে ভাই যেটা বুঝছি, আমাদের জন্য তো হুম বিপদ মনে হয় যারা আমরা ফুল স্ট্যাক আসছি। হুম হুম। আমরা ফুল দিনকে দিন কি বলবো, স্কিল মানুষের বাড়তেছে, তাই না? সময় নিয়ে নিয়ে বাড়তেছে। বুঝলেন? যে আপনার ফুল স্ট্যাকে যেহেতু এটা কয়েকটা ক্যাটাগরি মাল্টিপল যে স্কিল না, হুম। যে যে এটা ফুল একটা স্ট্যাকে সমস্যা। কয়েকটা এসে লাগে, হ্যাঁ। সেটাই তো বলতেছি এখন। প্রোফাইলকে আমরা আমাদের আপনার কাছ থেকে জাস্ট আমরা সাথে আমি সাজেশন চাচ্ছি, মানে আমাদের প্রোফাইলে যে আপনার আমাদের এই যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলোর কথা বলতেছি, ওখানে কি কি দিলে ভালো হয়? ফুল স্ট্যাক দিলে ভালো হয় নাকি স্পেসিফিক কোনো একটা একটা বা দুইটা আপনার ক্যাটাগরি দিব কোনটা? ফুল স্ট্যাকে দেন, ভালো দেন, ভালো হবে। ফুল স্ট্যাক। কারণ তখন আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই কি বলে, এটা এটা একটা হচ্ছে ভাই, এখানে আবার একটা হয়ে যাবে। অবজেকশন আছে বলতে আপনার যেহেতু আমরা শুরুতে যারা অ্যাডভান্স লেভেলে হুম চলে গেছে বা যারা টপ রেটেড হয়ে গেছে, তারা ফুল স্ট্যাক দিছে কোনো সমস্যা নেই, কারণ তারা এটা টপ লেভেল সবসময় টপে শো করবে, ক্লায়েন্ট তখন তাকে বিশেষ এমনিতে করবে, কারণ সে টপ রেট এই জন্য। আর আমরা তো যারা এখন জুনিয়র, আমরা আসতেছি বেসিক লেভেল থেকে। হুম। এখন আমরা আমরা যদি মনে করেন যে ফুল স্ট্যাক দিই, তাও তো তাহলে নয়। ফ্রন্ট এন্ড যদি শুধু দেন, তাহলে তো ব্যাক এন্ডের কাজগুলো পাবেন না, তো সমস্যা তো এই জায়গায়। ব্যাক এন্ডের কাজ যদি পেয়ে যান, যদি এরকম ক্লায়েন্ট পান যে শুধু আপনাকে এপিআই তৈরি করে দিবে, তো হুম। আপনি অবশ্য ইয়া করা যায়, আপওয়ার্কে তিনটা প্রোফাইল করা যায়। আপনি একটা ফ্রন্ট এন্ড দেন, আরেকটা ব্যাক এন্ড দেন, আরেকটা না হয় আপনি ডাটা এন্ট্রি বা ওই টাইপের কিছু দিয়ে দিলেন। এখন আমি দুইটা তো আমি ইউজ করি ওটা অলরেডি, তিনটা করতে মানে খেয়াল করে নিতে হবে। দুইটা ইউজ করেন না? আমার তো তিনটা আছে। আচ্ছা। কি করতেছিলাম, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, নাকি বলেন? অনেক গল্প করলাম। ভাই আমার যে ইয়াতে, পিএইচপি তে হ্যাঁ বলেন। কোডিং হুম। লেখার সময় আমরা যে যে আপনার বিএস করে নাড়াচাড়া করে করে মানে অনেক লাফায় শুরু করো নাকি? অটো সেভ দেওয়া আছে নাকি? বন্ধ করে দিয়েন। হ্যাঁ অটো সেট, এক্স্যাক্টলি, হ্যাঁ অটো সেট না, অটো অটো সেটটা তো ইউজ অনেক আগ থেকে, কিন্তু এমন তো প্রবলেম হয় না, কিন্তু এটা বিগত খুব কি বাজে বলবো, জিনিস। মানে কেন খুবই করেন? বিরক্ত হচ্ছে ভাই। মানে আমি কোডিং লিখতেছি এক জায়গায়, হয়তো এটা স্পেস দিছি বা একটু নিচে নামছি, এই যে ঘুরে আমার বন্ধ ইয়ে করা, চলে যায়, অনেক বিরক্ত। বুঝতে পারছি, এই যে আমার বন্ধ, এটা বন্ধ করে রাখেন। ডেভেলপারদের খুব কষ্ট দেয় এটা। কোনটা ভাই? আমার আসলে খুব বিরক্ত লাগতেছে কোডিং করতে। আমি যত এক্সটেনশন আছে না সবগুলো রিমুভ করছি এবং বিএস কোর পর্যন্ত আনইনস্টল করে তারপর ইনস্টল করছি। এটা কি অটো সেভের জন্য? হ্যাঁ হ্যাঁ, অটো আচ্ছা সেভ ঠিক করেন না। অটো সেভ আছে। আর ওই যে আপনার ওই যে কোড ফরম্যাটার দুইটা একসাথে কাজ করতেছে, খুবই বিরক্তকর, হুট করে কার্সর এদিক আপনি কোনটা সেদিক ইউজ করে যায়, করতেছেন তাই ভাই? না? কোড ফরম্যাটার আমি অনেকটা ইউজ করতেছি একসাথে, এই যে প্রবলেমটা মনে হয় এই জায়গায় হচ্ছে। আপনি ফরম্যাটার কোনটা ইউজ করতেছেন? পিএইচপির জন্য কোনটা স্পেসিফিকলি? পিএইচপির জন্য সম্ভবত পিএইচপি ইন্টেলিজেন্স এটা কাজ করতেছে। এক্সটেনশনের কথা বলতেছি আপনি একটা যখন যে- কোড, হ্যাঁ হ্যাঁ, কোড ফরম্যাটরে যখন যাবেন, এখানে যে ফরম্যাট ডকুমেন্টে প্রথমবার পিএইচপি কোড যখন ইয়া করবেন, কই গেছে ফরম্যাট ডকুমেন্ট? এখানে থাকার কথা না, ফরম্যাট ডকুমেন্ট পাই না, এটা এই যে পাইছি। ফরম্যাট ডকুমেন্ট দিলে আমার তো অটোমেটিক ফরম্যাট করে দিছে, তাই না? প্রথমবার যখন চায় তখন হচ্ছে গিয়ে আমি, কয়েকটা ছিল তো ওইটা থেকে পিএইচপি ইন্টেলিজেন্স সিলেক্ট করে দিছি। পিএইচপি ইন্টেলিজেন্স এখন পজিশন, এটা হ্যাঁ, এটা তো আমার নাই। এই যে এইটাই, সরি, ইন্টেলিজেন্স। আচ্ছা, কয়েকটা ইউজ করতেছি আমি অলরেডি। পিএইচপির জন্য একটা ইউজ করতেছি, এটা আপনি পিএইচপি আপনার ফরম্যাটার একটা আছে, ওই যে এটা পিটি এর মতো আর কি। আচ্ছা, পিটিআর এর মতো, আচ্ছা ঠিক আছে, একদম। করেন যেটা সুবিধা হয়। আমারটা এই যে করতে হবে এমন কোনো কথা নেই তো, যেটা বেটার হয়। ও তাহলে অটো শিফট অফ করে দিলে ওই যে নাচানাচি এটা বন্ধ হবে ভাইয়া? হ্যাঁ, অটোসেভটা খুবই বিরক্তিকর, এই যে দুইটা একসাথে কাজ করতেছে, অটোসেভ আর হচ্ছে কি আপনার কি বলে, ফরমেটার, এর জন্য আপনার কার্সর নাচানাচি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় মানে আমি কোনো কিছু এক জায়গায় লিখতেছি, হম। ওটা চেঞ্জ হয়ে আরেক জায়গায় চলে যায়। আরেক জায়গায় চলে যায়, হ্যাঁ, নতুন তাহলে লাইনে শুধু চলে অটো যায় সেট অফ বিশেষ করে করে। দিই কেমন? হুম। আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই।
ভাইয়া ভিডিওগুলো আল্লাহ একটু যদি হাফেজ। একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিন। এক্ষুনি দিয়ে দিচ্ছি, এক্ষুনি করে কেননা দিন। ওই যে ওকে। ভাইয়া ওই যে বললাম তো আমাদের যখন ওই যে মার্কেট প্লেসের ক্লাস প্রোগ্রাম গুলো হবে না, তখন তো আমাদের প্রত্যেকদিন ক্লাস হুম থাকবে। মানে সপ্তাহের 6 দিনই ক্লাস হুম। থাকবে, হয়তো কবে কোনো দিন শুরু হবে? 15 তারিখ থেকে। 15 তারিখ? আচ্ছা আচ্ছা, এই সপ্তাহে শুরু হবে না মনে হচ্ছে না? আগামী সপ্তাহে। আমাকে একটু মনে করে দিও না যে আপনাদের কোন ক্লাস যেন কনফ্লিক্ট করে, তাই না? ওইটা 10টার সময় নিবো বলছিলাম। আমি আমি বলছিলাম, হ্যাঁ আমাদের ওই যে শুধু জাস্ট ওই আহ, যে বৃহস্পতিবার দিন 10টা নিলে হয়েছে, আধা ঘন্টা বৃহস্পতিবার। আগে হয়েছে। এই সপ্তাহে তো লাগতেছে না, লাগতেছে না না এই সপ্তাহ নাকি? না, এই সপ্তাহ না। তারপর আপনি আচ্ছা আমি আচ্ছা আপনাকে জাস্ট জানা রাখলাম, ইনফো করে দিলাম যে আপনি একটু প্ল্যানিং করে দেখেন, যেহেতু আপনার অন্য বেস আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই।